আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আবারও আজকে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে কথা বলবো, আলোচনা করব। হয়তো সব কথা একমত হবেন না, আমিও আপনার সঙ্গে একমত হব না, তবে আমরা যাতে কথা বলতে পারি, আমরা একজন একজনকে বাধা না দিই, আমরা আমাদের মনের কথা যেন খোলামেলা বলতে পারি, এই প্রত্যাশা নিয়ে আপনার কাছে বারবার আমি আসি। জানি না কতটুকু আমি আপনাদের জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছি, কিন্তু আমি সরাসরি যেটা ভালো মনে করি, যেটা করা উচিত, যেটা করলে আমার দেশের জনগণের মঙ্গল হবে, আমি সেটা অকপটে বলার চেষ্টা করি। মেজর আক্তার, আমি আপনাকে পছন্দ করি একটা কারণে, কেউ দেখুক আর না দেখুক, আপনার ব্যক্তি জীবনকে আমি যদি বিশ্লেষণ করতে চাই, এখন একটা কথা আছে, অনেকে বলবেন মেজর আক্তারের জীবন বিশ্লেষণ করা জরুরি কেন? জাতীয় পর্যায়ে রাজনীতি করতে গেলে একজন মানুষের কথাকে আমরা কতটুকু মূল্যায়ন করব অথবা করব না, এটা তার চরিত্র, এটা তার অভিজ্ঞতা, এটা তার ব্যাকগ্রাউন্ড, এগুলোর দিকে যদি আমরা না তাকাই, এগুলোর দিকে তাকিয়ে যদি জনগণের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি না হয়, তাহলে তো রাজনীতি এবং রাজনীতিবিদদের সামাজিক প্রতিবৃত্তির বাইরে আর কিছু চিন্তা করবে না। আমি ব্যক্তি মেজর আখতারুজ্জামানের ত্যাগ এবং দূরদৃষ্টি, এগুলোর সাথে আমার একমত হওয়ার দরকার নাই, কিন্তু একটা জিনিস আমার একটা কনফিডেন্স দাঁড়ায় যে এক ভদ্রলোককে যদি আমরা কোনো জায়গায় নেগোসিয়েশনে বসাই, পলিসি মেকিং এর উপরে কোনো আলোচনা করার জন্য তাকে বলি, এবং তাকে যদি স্পেসিফিক কোনো দায়িত্ব দেয়, মেজর আক্তার, আমি আপনাকে মোটেও ফেভার করছি না। ইউ আর সামবডি হু ইজ ক্যাপাবল এথিক্যালি, প্রফেশনালি, এডুকেশনালি। তো সেক্ষেত্রে আপনাকে ভাই আমি সম্মান করি। এখন আমার দর্শক শ্রোতা আপনাকে সম্মান করবে কি করবে না আমি তাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা, আপনার যতটুকু সম্মান আপনি পাচ্ছেন এটা আপনার অর্জন, আপনি অর্জন করেছেন, এটা কারো দয়া দাক্ষিণ্য নয় মেজর আক্তার। দ্যাটস হোয়াট আই থিংক। আজকে একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলি। হাসিনা শেখ এক সময় বলতো যে ধর্ম যার যার, উৎসব সবার। এ ধরনের কথা ছিল একটা ন্যাক্কারজনক। বাই থিওরি এটা যায় না। আবার আরো একটা কথা ইদানিং আমাদের ফরেন পলিসিতে অ্যাড করা আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এটা পররাষ্ট্র নীতির দিকে এটা যাচ্ছে একটা মকারি, এটা একটা মস্কারি। এই যে দুইটা জিনিসকে আমি আপনার কাছে উপস্থাপন করলাম, এটা আমার মতামত। আমি আপনার মতামত এবং আপনার দৃষ্টিভঙ্গিটা আমি বুঝতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনার কথার ইন্ট্রোডাকশন থেকে শুরু করি, যেটা ভূমিকা নিয়ে আপনি প্রথম কথা বলেছেন, ইসলাম এবং সংসদে ইসলাম নিয়ে কথা বলার। দেখেন, আমি দুঃখিত, মর্মাহত এবং ক্রুদ্ধ যে ইসলামকে যেভাবে সংসদে তাচ্ছিল্য করে বলা হয়েছে। ফখরুল ইসলাম মানে ইসলাম নয়। ফখরুল ইসলাম যে মুসলমান, এটা তো ফখরুল ইসলামের নাম দিয়ে বোঝা যায়। জ্যাকব মিল্টন মুসলমান কিনা আমি জানি না, কারণ তার নামে মুসলমানের সঙ্গে যাচ্ছে না। কাজে আমি প্রশ্নই করতে পারি জ্যাকব মিল্টনকে, ভাই আপনার ধর্ম কি? কিছু মনে করেন না কথা আমি কেন বললাম? আপনার নেম, আপনার জ্যাকব মিল্টন নামটা আমার ইসলামের সঙ্গে যায় না, যদিও দুইটা শব্দে ইসলামিক। জ্যাকবও আমার ইসলামে আছে, মিল্টনও আমার ইসলামে আছে। আমার বাট ওরা খ্রিস্টানরা ওটা নিয়ে নিয়েছে, আমরা এটাকে রাখি নাই। কিন্তু ফখরুল ইসলাম আমার দলের মহাসচিব, তার নামটা ভাঙ্গায় আমি ইসলামকে অপমানিত করব, এত বড় ধৃষ্টতা। এবং আমার সবাই মেনে নিয়েছে। জানেন, আমার একটা বদনাম আছে যে হুমায়ুন রশিদ চৌধুরী একদিন বাংলাদেশের জাতিসংঘের চেয়ারম্যান ছিলেন, যাকে নিয়ে বলছি, সে চেয়ারম্যান হওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এরশাদের। তখনই আমরা বলছিলাম যে এর মাথায় কোনো ধান্দা আছে। কেন বলছিলাম? সে অক্টোবরের শেষে যখন মুক্তিযুদ্ধে যোগদান করেছিল হুমায়ুন রশিদ চৌধুরী, তখন তার মা নাকি বলেছিল যে
ও যখন যোগদান করেছে মুক্তিযুদ্ধে, তাহলে মুক্তিযোদ্ধারা জয়ী হবে, মানে সে সবসময় অ্যাডভান্স চিন্তা করে রাখে। দেখেন 86 আইসা সে জাতিসংঘের মহাসচিব হয়েছে, তারপরে সে আইসা পরবর্তীতে দেখেন আওয়ামী লীগের স্পিকার হয়েছে। খেয়াল করে দেখেন, এরশাদের 86 এর পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে 96 পার্লামেন্টে স্পিকার। ওই সংসদে আমি বলেছিলাম ওনাকে, শুয়োরের বাচ্চা তুমি সংসদটাকে ধ্বংস করবা। দ্যাট ওয়াজ মাই ল্যাঙ্গুয়েজ, পার্লামেন্টে আমি বলেছিলাম। যাই হোক, কেন বলেছিলাম? বিকজ আমি মনে করছি প্রতিবাদের ভাষা, এটা কোনো ভদ্রতা নাই। প্রতিবাদের ভাষা গুলি হইতে পারে, বোমাবাজি হইতে পারে, অ্যাটম বোম হইতে পারে। প্রতিবাদের ভাষা প্রতিবাদী হয়। আমার কাছে অ্যাটম বোমা থাকলে, আণবিক বোমা থাকলে আমি প্রতিবাদ করতাম আণবিক বোমা মেরে। হয়তো ওটা নাই, আপনি প্রতিবাদের জন্য আমাকে গালি দেন, আপনি কিন্তু আমাকে কিছু পাওয়ার জন্য গালি দেন না, আমার কাছে কিছু চায়া পান না বলে গালি দেন না। আপনি আমার কোনো কার্যক্রম, সুন্দর ব্যাখ্যা, আপনি আমার কোনো কার্যক্রমকে প্রতিবাদ করছেন, আমার কোন কলাপের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদটা, ক্ষোভটা, নিন্দাটা আপনি আপনার এই শব্দ চয়নের মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন, যেটা হয়তো কারো কাছে মনে হতে পারে গালি দিচ্ছেন, বাট এটা তো শব্দ চয়নেই। আমি কিন্তু তাব্বাত ইয়াদা আবি লাহাব দিয়ে নামাজ পড়ি। এখন এটা যদি বাংলা নামাজ পড়ি, তাহলে মানুষ কি বলবে? ধ্বংস হয়ে যাক আবু লাহাব হস্তদ্বয়। এটা নামাজের দ্বারাই বলতে পারি? এটা কি বলা সম্ভব? কিন্তু এইটাই একজন আরবিতে বলি তাব্বাত ইয়াদা আবি লাহাব, তখন তো কেউ আপত্তি করে না। এটা এই সূরা দিয়ে তো নামাজ পড়তে পারি আমি, না কি পারি না? অফকোর্স পারে। আপনি যদি এসওবি বলেন আমেরিকাতে, কেউ মাইন্ড করে না, বাট যদি সান অফ এ বিচ বলেন তাহলে মাইন্ড করে। বাংলাদেশে আমরা অহরহ বুকা বলি, মানুষকে মাইন্ড করে না, কিন্তু স্টুপিড বললে, ইডিয়েট বললে মাইন্ড করে। কিন্তু বাংলা কি? ইডিয়েট বা স্টুপিডে বাংলা কি? বোকামি। তুমি বোকা, বোকা বললে গায়ে লাগে না। এখন সালাউদ্দিন সাহেব তার যে বাচন ভঙ্গিতে বলেছেন, সেটাকে ফখরুল ইসলামকে অমানিত করে নাই, সে অমানিত করেছে ইসলামকে। আমি যদি সংসদে থাকতাম, তাহলে তাৎক্ষণিকভাবে আমার পায়ের স্যান্ডেল বা জুতা খুলে আমি তার উপর সংসদে মারতাম। ডাক্তার ভাই, এই মুহূর্তে আপনি যে কথাটা বলছেন, ইউ জাস্ট রিড মাই মাইন্ড। আমি মনে মনে চিন্তা করছি, বিএনপি বা জামাতে যদি আপনার মতো একজন সাংসদ সংসদে থাকতো, আপনি স্যান্ডেল মাইরা দিতেন, আপনি জুতা মাইরা দিতেন। কেউ বিশ্বাস করুক আর না করুক, জেকব মিল্টন, আমি এটা বিশ্বাস করি, আপনি জুতা মাইরা দিতেন। অবশ্যই মেনে দিতাম, কারণ সালাউদ্দিন আহমেদ এর নামটাই তো ইসলাম। ফখরুল ইসলাম আলমগীর এর নামটাই তো ইসলাম। তারেক রহমান এর নামটাই ইসলাম। এখন যদি বলে তারেক রহমান নাম হলে মুসলমান হবে না, এই অর্থ দাঁড়ালো না। ইসলামী ব্যাংক হলে ইসলামী হবে না, তারেক রহমান নাম হলে তারেক রহমান মুসলমান না, এটা দাঁড়াচ্ছে না? সত্যি কথা, অফকোর্স এটা দাঁড়াচ্ছে। তাহলে বলেন, তাহলে এই কথাটা বলা অর্থ, আমি তো জ্যাকব মিল্টনকে বলছি আমি মুসলমান কিনা আমি আপনি জানি না, আপনি বলছেন তাই মুসলমানই, কিন্তু নাম অনুযায়ী মুসলমান আপনি মনে হয় না। এটা হতে পারে বেনিফিট অফ ডাউট। আমি আপনার সাথে পুরোপুরি একমত, আমি আপনার সাথে পুরোপুরি একমত। কাজেই সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন বলবে তার দলের নেতার নাম নিয়ে যে ফখরুল ইসলাম মানে ইসলাম না, তারপর ফখরুল ইসলাম মুসলমান না, তাহলে ফখরুল ইসলাম মুসলমান না। সত্যি তাদের পিঠের চামড়া ক্ষমতার জন্য, লোভের জন্য এত মোটা হয়ে গেছে, এটা তাদের পক্ষে সহ্য করা সম্ভব। মেজর আক্তার, আপনাকে থামাবো না, আমি আপনাকে এর মধ্যে একটা ছোট্ট একটা ফলো আপ কোশ্চেন করি। সাবজেক্ট এইটা হইতে পারে না, ওনারা যেমন গুপ্ত বিএনপিতে থেকে আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ রক্ষা করে, ওনারা মুসলমান নামটা রেখে ওনারা হিন্দু স্বার্থ কায়েম করে। যদি সাবজেক্ট এরকম হয়, তাহলে আপনার রেসপন্স কি? আমি আরেকটু কঠিন পথে হাঁটবো। ইসলামী ব্যাংক নিয়ে যে বক্তব্যটা দিয়েছে, এই গুপ্তচর আমি আরেকটু কঠিন পথে হাঁটবো।
ইসলামী ব্যাংকটি ধ্বংস করেছিল কে? আওয়ামী লীগ। এস আলম তার একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। কেন ধ্বংস করেছিল? আওয়ামী লীগের ভাষায় জামাত তাদের পটেনশিয়াল এনিমি, তাদের ক্ষতি করার জন্য। একই কথা তো আজকে বিএনপি বলছে, জামাত তাদের জন্য ক্ষতিকর এবং ইসলামী ব্যাংক ক্ষতিকর। বিএনপি যদি জামাতের পথে হাঁটে, তাহলে আজকে এই পরিবর্তন বিপ্লবের কি প্রয়োজন ছিল? আওয়ামী লীগ জামাতের চেয়ে অনেক ভালো পার্টি আমি বলবো না, কিন্তু বিএনপির চেয়ে অনেক ভালো পার্টি। জামাতে ডিসিপ্লিন আছে, শৃঙ্খলা আছে, দায়িত্ববোধ আছে, দেশ দশ ধর্মের প্রতি আনুগত্য আছে। এরা রাজনীতির কারণে ধর্মকে ব্যবহার করে না। এখানে ইসলামী ব্যাংকে জামাতের লোকজন না, জনগণের অর্থ জমা আছে, জনগণের আমানত জমা আছে। এটা জামাত ইসলাম দায়িত্ব। ভাই, একটা কথা আমাকে বলেন, সিম্পল কথা, আমি আর আপনার এত রকেট সায়েন্টিস্ট বা পিএইচডি করার দরকার নাই। মীর কাসেম আলী যখন ইসলামী ব্যাংক চালাইছে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী পাপের ছায়া ইসলামী ব্যাংকে না পড়ছে, গত 53 বছরে ইসলামী ব্যাংকের তো কোনো বদনাম শোনা যায় না। ইসলামী ব্যাংকের উপরে তো কোনো নেগেটিভিটি তৈরি হয় না। যেই মুহূর্তে এই ভারতের ছায়া, এস আলমের ছায়া, হাসিনা মাগির ছায়া ওই ব্যাংকের উপরে পড়েছে, ওটা তো আর ইসলামী ব্যাংক থাকে না, শুধু নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু ওখানে ইসলামের কিছু ছিল। এর জন্য দায়ী কে? সালাউদ্দিন তার পায়ুপথ ভাড়া দিয়ে যে ব্যক্তির সৌজন্যে সে এমপি হয়েছে, মেঘালয় শিলংয়ে থেকেছে, মোটেলে চার্টার প্লেনে কইরা বা ফার্স্ট ক্লাসে কইরা ঢাকায় আসছে, এস আলমের গাড়িতে কইরা বাড়িতে গেছে, এস আলমের পয়সায় সুন্দর সুন্দর জামা কাপড় পরে, ওই ব্যক্তি ইসলামটা ডিস্ট্রয় করছে। তাইলে এই বিশ্বাস ছেলে কি করে ওখানে দাঁড়ায় বলে ইসলামী ব্যাংকের ইসলাম ইসলাম না? এই জন্য আমি বলছি, তার এই দৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য আমাদের আরো তীব্র প্রতিবাদ করা প্রয়োজন ছিল এবং তার বিরুদ্ধে আমাদের আরো বেশি তৎপর হওয়া ছিল। কারণ সে এখন ইসলামী ব্যাংকে যায় না, সে এখন ইসলামের মধ্যে চলে গেছে। সে ইসলাম কোনটা না, এবং কে ইসলামিক না, একটা নামকেও সে বিকৃত করেছে। এখন যদি আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে, এই কাজগুলাই যদি এই বর্তমান সরকারও করে, তাহলে আজকে আমার এই বিপ্লবের কি প্রয়োজন ছিল? এই জীবন হানির কি প্রয়োজন ছিল? আওয়ামী লীগ যা যা করে গেছে তাই যদি তারা করতে হয়, তাহলে এখন তো আওয়ামী লীগের চেয়ে অনেক বেটার পার্টি তো জামাত না, সরি ওই বিএনপি না। জামাত যেখানে অনেক বেশি বলিষ্ঠ, অনেক বেশি শৃঙ্খলা, অনেক বেশি এডুকেটেড পার্টি, সে জামাত যে ব্যাংকটা চালিয়ে যাচ্ছিল, যে ব্যাংকে একটা ভালো দক্ষতা ছিল, আজকে আওয়ামী লীগের মতো করে যদি বিএনপি একই পথে হাঁটে, আমি তো বলতে চাই বিএনপির চেয়ে ভালো তাহলে আওয়ামী লীগে ছিল। এখনো তো তারেক রহমানের চেয়ে ভালো প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা। আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি আমাকে গালি দিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার দোষে গুণে মিলে তার যে গুণাবলী ছিল, তার যে কন্ট্রিবিউশন ছিল, তা সে যতটুকু করেছে, তার খারাপ গুলো বাদ দিলে আর গত 3 মাসে যে খারাপ গুলো আমরা দেখেছি, অন্তত তারেক রহমানের চেয়ে অনেক বেটার শেখ হাসিনা। এবং এই ব্যাটারটা প্রমাণ করলো সালাউদ্দিন এই বক্তৃতা দিয়ে। সালাউদ্দিন ইসলামকে বিকৃত করে, ইসলামকে কন্ট্রোভার্সি করে, ইসলামী ব্যাংক না বলে দৃষ্টতা দেখিয়ে সে প্রমাণ করলো যে সে এমন একজন প্রধানমন্ত্রী অধীনে কাজ করে যে প্রধানমন্ত্রী তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেখেন, আওয়ামী লীগের কোন মন্ত্রী, এমনকি তোফায়েল আহমেদ বলেন, কোন মন্ত্রীর সাহস ছিল না শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার ইমেজ
ভারত সরকারের ইমেজ নিয়ে কথা বলবে, এরকম কোন লোক তার সংসদে ছিল না, তার পন্থী পরিষদ ছিল না। কিন্তু আজকে কি দুর্ভাগ্য দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তানের সামনে দাঁড়িয়ে, দেশমাতা খালেদা জিয়ার সন্তানের সামনে দাঁড়িয়ে এমন মন্তব্য করা হচ্ছে যে এই মন্তব্য সরাসরি দায়ী হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। তাতে উনি প্রমাণ করে দিচ্ছেন একটা রাষ্ট্রের উপরে, সরকারের উপরে একজন প্রধানমন্ত্রীর যতটুকু গ্রিপ থাকা দরকার, ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটুকু জনাব তারেক রহমান সাহেবের নাই। এটা কি আমাদের জন্য লজ্জাস্কর না? আজকে জামাত ইসলাম যদি একটা ভদ্র পার্টি না হইতো, এটা আল্লাহ ভীরু দল না হইতো, তাহলে চিন্তা করেন ওদিন কি হইতো। কাজে আমি মনে করি আপনি যথার্থ বিষয়টা এনেছেন। এখানে এস আলম তো এসে বলেন না আমি ব্যাংকটা চাই, ব্যাংকের মালিকানা চাই। দুঃখ হলো এটা আমাদের। এস আলম সিঙ্গাপুর থেকে, থাইল্যান্ড থেকে বা দুবাই থেকে স্টেটমেন্ট দেখ, আমার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। আমি আমার এই ব্যাপারে, ব্যাংকের ব্যাপারে কি হয়েছে না হয়েছে, আমি জনগণের সামনে সরকারের জবাব দিতে চাই। বলো, আমার রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কেন একজন ব্যক্তির পক্ষে কথা বলবে? কোন লোক স্টেট নিতে? এটা তো হাইকোর্টের ব্যারিস্টার না যে ব্যারিস্টার আমার জন্য লড়বে। এটা তো জজ কোর্টের উকিল না যে সবার পক্ষে লড়বে। সংসদে আমি দলের পক্ষে কথা বলবো, জনগণের পক্ষে কথা বলবো। আমার স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যক্তির পক্ষে কেন কথা বলবে? ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিরুদ্ধে কেন কথা বলবে? যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা সবাই বাংলাদেশের নাগরিক, যারা হয়তো বিএনপিকে অনেকে ভোট দিয়েছে। বিএনপির লোক কি করে না? বিএনপির লোক কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, তাদের লেনদেন নাই? তাহলে আজকে টাকা উড়াতে পারছে না, সেটা কি জামাতের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বিএনপির লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে সালাউদ্দিন কি করে একজন ব্যক্তির পক্ষে কথা বলে? আমি দালালি বলবো না, কিন্তু এটা জঘন্য অপরাধ সে করেছে। অ্যাসালাম হ্যাজ দ্য রাইট তার আত্মপক্ষ সমর্থন করার জন্য। অ্যাসালাম দরকার পড়লে একজন ব্যারিস্টার নিয়োগ করতে পারে। অ্যাসালাম দরকার পড়লে বাংলাদেশ ব্যাংকে তার ডেলিগেট পাঠাতে পারে। অ্যাসালাম দরকার পড়লে অ্যাটর্নি দিয়ে, আপনারা যেমন অ্যাটর্নিগিরি করেন, অ্যাটর্নি নিয়োগ করতে পারে যে আমার ইন্টারেস্টটা দেখো, আমার ইন্টারেস্টটা বাংলাদেশ সরকার হ্যাম্পার করতেছে, ক্ষতিগ্রস্ত করছে। যখন মিল্টন ভাই আপনার কোম্পানিকে সে হায়ার করতে পারে যে তুমি আমার রাইটটা দেখো। বাট ইউ ক্যান নট হায়ার এ সিনেটর, ইউ ক্যান হায়ার এ মিনিস্টার অফ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যে আমার ব্যাপারটা তুমি মন্ত্রণালয়ে দেখো। ক্যান ইউ হায়ার? ক্যান ইউ হায়ার এনি মিনিস্টার অফ? ওকে, আপনাকে আমি বলি, আপনাকে আমি একটা কথা আপনি পড়েছেন। আমি আর আপনি সবসময় অত্যন্ত সিরিয়াস আলোচনা করি। আজকের এই আলোচনার মাধ্যমে সিরিয়াসনেসটাকে আমি একটু কমায় দেই। আপনি মারিও পুজোর গডফাদার পড়েছেন, পড়েন না? আচ্ছা, মারিও পুজোর গডফাদার যখন লেখে তখন একটা সমাজের বর্ণনা করছে যে একটা রাষ্ট্র কতভাবে জনবিচ্ছিন্ন হলে, অবিচারের মুখোমুখি হলে, উচ্ছৃঙ্খল হলে, অবিবেচক হলে জনগণ বিদ্রোহ করে। এখন ওই সময় মারিও পুজো তার উপন্যাসে একটা কথা লিখেছে, জনগণ যে বিদ্রোহ করেছে তাদেরকে সে ভালোভাবে তৈরি করেছে, ওই চরিত্রগুলোকে। তারা বলছে they should be called as mafia, not a political leader. সো তারা মাফিয়া তৈরি করলো। মাফিয়ারা যে কাজগুলো করলো, যে কাজগুলো করা উচিত ছিল একজন সিনেটরের, যে কাজগুলো করা উচিত ছিল একজন মন্ত্রী, যে কাজগুলো করা উচিত ছিল একজন প্রধানমন্ত্রী, সেই কাজগুলো করছে কার্লিয়ন ফ্যামিলি। ওই মারিও পুজোর উপন্যাসের নায়ক কার্লিয়ন ফ্যামিলি। এস আলম যদি দেখে হাসিনা মাগি আর রেহানা মাগি ছিল আমার বাহক, আমি এই উকিল ব্যারিস্টার দিয়ে কি করব? সালাউদ্দিনের পায়ুপথ আর আমির খসরুর পায়ুপথ, আর আমির খসরুর ছেলের পায়ুপথ এবং সালাউদ্দিনের দুই ছেলের পায়ুপথ এস আলমের পছন্দ।
এবং তারা মন্ত্রিত্ব আছে, তাদের এমপিত্ব আছে, তারা এমপি হয়েছে বায়ু পদ বিক্রি কইরা। তো এস আলম ভাই উকিল ব্যারিস্টার ধরবে কেন? তাদের কাছে তো ওই হাসিনা খালেদার লগে বিছানায় যাইতে যারা অভ্যস্ত, সেখানে বেটির কাছে যাবে, সে তো হাসিনা খালেদা খুঁজবে। এটার ব্যাখ্যা কি আপনার? যাকক ভাই, মিল্টন ভাই, আপনি যে উদাহরণটা দিলেন, তাহলে এখন তো হাসিনা নাই। তো এই মন্ত্রীগুলো যারা নিয়োজিত হয়েছে, এই মন্ত্রীগুলো তো এই বাই হিমসেলফ হয় নাই, তাকে কেউ নিয়োগ দিয়েছে। তাহলে এই এই নিয়োগ, ভাই ভাই চমৎকার কথা বলছেন। এখন এই নিয়োগটা যদি ভারতীয় হাই কমিশন থেকে আসে, এই নিয়োগটা যদি সেনাপ্রধান ওয়াকারের কন্ডিশনে আসে, এই নিয়োগটা যদি দিল্লি থেকে আসে, আক্তার ভাই আপনি আর আমি একবার কথা বলেছিলাম, একটা কথা আমি যাই, আপনি মন্তব্য করেন করেন। আমি আর আপনি একবার আলোচনা করছিলাম 2017 সালের 7ই এপ্রিল হায়দ্রাবাদ হাউসে হাসিনা বসা, আজিজ বসা, এই ওয়াকারুজ্জামান বসা, এবং ওখানে মোমেন আব্দুল কি যেন মোমেন, আলগা মোমেন, সেও বসা। ওইখানে নিরাপত্তা চুক্তি হইল, যে নিরাপত্তা চুক্তির আওতায় বাংলাদেশের প্রত্যেক সেনা সশস্ত্র বাহিনী, সচিবালয় এবং গভর্নমেন্টের কি পজিশন গুলোর অ্যাপয়েন্টমেন্ট, এগুলোর জন্য ভারতের নিয়ন্ত্রণ লাগবে, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি অবাক হবেন, হাসিনাকে এই চুক্তি স্বাক্ষরের আগে আমি জেকব মিল্টন বাংলাদেশ এম্বাসির সামনে চিল্লাচিল্লি করছি, প্রতিবাদ করছি, বৃষ্টির মধ্যে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতিবাদ করছি, আমেরিকার পররাষ্ট্র দপ্তরের প্রেস কনফারেন্সে গিয়ে প্রতিবাদ করছি, যে এই চুক্তি বাংলাদেশের জন্য মরণ ফাঁদ, এই চুক্তির জন্য না করে। ওটা এমওইউ ছিল। একজন প্রতিরক্ষা সচিব মারা গেছে, বাহাউদ্দিন কিছু একটা নাম, এক ভদ্রলোক, যে এই চুক্তির বিরোধিতা করছে, যাকে কোভিডের সময় ঢাকায় এনে চিকিৎসার কথা বলে সিএমএইচ নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে, ওই বাহাউদ্দিনকেও মেরে ফেলেছে। ওই চুক্তিতে ছিল বাংলাদেশের প্রত্যেকটা কি পজিশনের অ্যাপয়েন্টমেন্ট হবে দিল্লি থেকে। আপনি কি জানেন আতিয়ার রহমান রে হাসিনা ফায়ার করতে চায় না বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর পরে? আতিয়ার রহমানকে ফায়ার করছে দিল্লি থেকে, ওটা ফায়ার না। বাংলাদেশে রাকেশ আস্তানা এসে কম্পিউটারের হ্যাকিংটাকে যখন পুরো ডাটা ডিলিট করে দিল, তখন তারা দায়ভার এড়ানোর জন্য আতিয়ারকে সরানো জরুরি ছিল। এবং হাসিনা স্বয়ং প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে বলছে, আতিয়ারকে চলে যেতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, ওকে ছেড়ে দিতে আমার মন চায় না, ওকে আমি ছাড়তেও চাই না। আমাকে একটা বলেন, হাসিনা শাসনামলে হাসিনার চাইতে ক্ষমতাশালী কেউ ছিল? সেই হাসিনা যদি আতিয়ারের বলে আমি ওরে যাইতে দিতে চাই না, তারপরেও যায়, কেন যায়, কার ইশারায় যায়, কোন তদবিরে যায়? তো এখন আপনি যে বলছেন এই সালাউদ্দিনের নিয়োগ, আমির খচ্চরের নিয়োগ, ইকবাল হাসান মাহমুদ এই নামের আর একটা বেশ্যা সিরাজগঞ্জে জন্মাইছে, সেই খানকির ছেলে স্পিকারের মুখের উপরে বলে আমার নামের আগে মোহাম্মদ নাই। ও যখন জন্মাইছে আপনি কি জানেন ওর কানে আজান দেয় না, ওর কানে জয় শ্রীরাম বলছে। ওর কানের কাছে কোন হিন্দু পেশাব করছে, ওই পেশাবের পানি খাওয়াইছে এই ইকবাল হাসান চৌধুরী মাহমুদ। কত বড় নির্লজ্জ হারামজাদা! বুঝলাম ওর নামের শেষে মোহাম্মদ নাই। আক্তার ভাই, ওর জায়গায় আমি হইলে আমি কি বলতাম জানেন? ঠান্ডা মাথা আমি বলতাম, মাননীয় স্পিকার, আমাদের নবীর নাম দিয়ে একটা নাম শুরু করা তো অনেক আশীর্বাদ, আমার বাবা মা ওই মোহাম্মদটা অ্যাড করে নাই, করা উচিত ছিল। আমি উত্তরটা এইভাবে দিতাম। কিন্তু এই মাগির ছেলে দাঁড়ায়া বলছে স্পিকার সংশোধন করুন, আমার নামে মোহাম্মদ নাই। ভাই
এখন নিয়োগের প্রশ্নে আপনি কি জন্য বলছিলেন বলেন, আমি এগুলো মনে করাইয়া দিলাম। বাংলাদেশের কোন নিয়োগ বর্তমান বিএনপি গভর্নমেন্ট হাসিনা 2017 সালে যে চুক্তি স্বাক্ষর করেছে, বর্তমান বিএনপি ওই চুক্তিতে ফিরে গেছে। আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই তো আমি স্পষ্ট করে আর সরাসরি বলছি। জি ওই প্লিজ। চুক্তিতে যদি এই সরকার ফিরে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশের সামনে, জনগণের সামনে একটাই বিকল্প আছে, যেইভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে, বাংলাদেশের জনগণকে আবার রাজপথে নেমে আসতে হবে। এই ভারতের পক্ষের সরকারকে, ভারতের যে সরকার বানিয়েছে সেই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। আমরা চাই না শেখ হাসিনার প্রেতাত্মা বা শেখ হাসিনার কেউ এখানে এসে বসুক। আপনি যখন বারবার যেহেতু বলছেন দিল্লি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতে হবে জনগণের সামনে, সেখানে উনি বলতে হবে যে না, আমি সোভারেন, আমি সার্বভৌমত্ব রক্ষা করি। আজকে আমি আপনার একটা কথা বলতে চাই, আপনি পছন্দ করেন বা না করেন, তারপরে স্পষ্ট বলতে চাই, আমি ভারতের বিজেপি সরকারের, মোদী সরকারের 1 নাম্বার বিরোধী। এবং মোদী সরকারের আধিপত্য, মোদী সরকারের সন্ত্রাসবাদ, মোদী সরকারের ধর্মীয় এই আগ্রাসী প্রতিহত করার জন্য আমি জীবন দিতে সবসময় প্রস্তুত। কিন্তু আপনাকে বিনয়ের সঙ্গে বলছি, আমি ভারত বিরোধী নই। ভারতের 60 কোটি মানুষ আমার শত্রু নয়। ভারতে আমার 26 কোটি মুসলমান আছে, তারা ভারতীয়, তাই বলে তাদেরকে আমি ঘৃণা করি না, তারা আমার ভাই। আচ্ছা ভাই, আপনার এই কথাটাকে আমি একটু কোট করি, উনি লিটারেট ওয়েতে আপনার কথাকে এগ্রি বা ডিসএগ্রি আমি দুইটার একটাও করলাম না, কিন্তু আপনাকে একটা কথা বলি। কুলদীপ নায়ার নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে সেমিনার করতেছে, আমি 98 এর কথা বলছি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিনারের ফরম্যাটটা হলো, আপনি যদি স্পিকারকে কোনো প্রশ্ন করতে চান আপনার পয়সা দিয়ে টিকিট করতে হবে। আমি ওখানে ওই সময় ভাই 98-এ বাংলাদেশে ডলারের ভ্যালু অনেক কম, এত না, 40-50 টাকা। ওই সময় আমি $375 দিয়ে ফ্রন্ট রোতে আমি টিকিট কাটলাম। আমি বললাম যে আমাদের বাংলাদেশের কিছু লোকজনরা বলে যে ভারতের গভর্নমেন্টের পলিসি আমার জন্য শত্রু হতে পারে, রাজনীতিবিদরা আমার শত্রু হতে পারে, জনগণ শত্রু না। আমার দেশের রাজনীতিবিদরা ঠিক কিনা তুমি একটু যদি বলো। তখন বলছি এটা কি স্রেফ রাজনীতিবিদরা বলে না কোন সাংবাদিক বুদ্ধিজীবীরাও বলে? আমি বলছি সাংবাদিক বুদ্ধিজীবীরাও বলে। তখন কুলদীপ নায়ার একটা কথা বলছিল, তার ভাই আজকের আপনি এটা মন্তব্য করেন, কিন্তু আমি চাই কুলদীপ নায়ারের কথাটা চিন্তা করেন, কারণ কুলদীপ নায়ারকে আমি ইগনোর করতে পারবো না, কারণ অত্যন্ত রিকগনাইজেবল একজন সাংবাদিক বিশ্বব্যাপী। আর অনেক কথাকে অনেকে পছন্দ করে, অনেক কথাকে অপছন্দ করে, অনেক থিওরিকে একসেপ্ট করে, অনেক থিওরিকে ইগনোর করে। উনি বলছিলেন যে 1979 সালে যখন হুবার ড্যামের ওখানে পানি নিয়ন্ত্রণ নিয়ে চিল্লাচিল্লি হইল, মেক্সিকানরা পানি পাইতেছিল না, আমেরিকার রাস্তায় কারা নামছিল? শুধু স্প্যানিশ না সাদারা? আপনি জানেন কারা নাম ছিল? সাদারা। সাদারা রাস্তায় নেমে গেল যে মেক্সিকোর সাথে তোমার চুক্তি আছে, যে মেক্সিকোর পানির অভাব হইলে তুমি পানি ছাইরা দিবা, পানি কই? তুমি এখনো পানি ছাড়তেছো না কেন? আমেরিকান প্রেসিডেন্ট বাধ্য হইল উইদিন হাফ এন আওয়ার কংগ্রেসে স্পেশাল সেশন ডাইকা উনি ছেড়ে দিতে। আমি বললাম ইটস আ গুড এক্সাম্পল। তো হাসি দিয়া কুলদীপ নায়ার বলে, হাউ মেনি ইন্ডিয়ান্স টুক স্ট্রেট when Bangladesh was being deprived of the water of Ganges? How many people took straight? হাসি দিয়ে কি বলছে জানেন? নট ইভেন মি,
আমি এ পর্যন্ত রাস্তায় যাই নাই বাংলাদেশের অধিকার আদায়, তাইলে আমরা তোমার বন্ধু হইলাম কেমনে? আপনার ভাই আপনি আপনি প্রশ্নের জবাবটা দিচ্ছি আমি। আমি আমি দিয়েন কুলদীপ না, নায়ার আমি আরো দিচ্ছি। আমি কেন দিচ্ছি, বাংলাদেশে একটা শ্রুতি আছে, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। এটা বাংলাদেশের মানুষে বলে, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। আপনি আমেরিকান সিভিলাইজেশন হলো জাস্ট 250 বছরের ডেভেলপড পিপল ওখানে গেছে, শিক্ষিত লোক ওখানে গেছে। ওখানে কোনো আমেরিকাতে কোনো ট্রাইব নাই, কোনো আঞ্চলিক লোক নাই, সান অফ এ সয়েল নাই, দে আর অল ইমিগ্রেন্টস। আর যারা আছে তাদের আমেরিকানরা কিন্তু এই ওই ক্যাসিনোতে বসায় রাখছে, বিভিন্ন স্টেটে কিছু কিছু পকেট দিয়ে রাখছে, বাদ দিছে। আর ইন্ডিয়া হাজার হাজার বছর ধরে ভূমিপুত্ররা ফাইট করতেছে একের বিরুদ্ধে অন্যে, পানি নিয়ে, জমি নিয়ে। দে আর নট ইমিগ্রেন্টস। ইন্ডিয়া হলো, ইন্ডিয়া মানে আমিও ইন্ডিয়া, বাংলাদেশে ইন্ডিয়া ছিলাম। ইন্ডিয়া শুরু হয়েছে সিন্ধুর থেকে, সিন্ধু নদীর অববাহিকা থেকে, প্রথম সিন্ধু নদী থেকে ইন্ডিয়া। ইন্ডিয়া দিল্লিতে শুরু না, ইন্ডিয়ার স্টার্ট ফ্রম দ্য ইন্ডাস রিভার। সেই ইন্ডাস রিভার থেকে শুরু, হিন্দু সভ্যতার থেকে শুরু হয়েছে। মহেঞ্জোদার হরপ্পার থেকে আমরা ইন্ডিয়ান সিভিলাইজেশন আসছি। আজকে সেটা দিল্লির বানিয়াদের কাছে, গুজরাটের হাতে দিয়ে দিয়েছে। গুজরাট মানে ইন্ডিয়া না, দিল্লি মানে ইন্ডিয়া না। দিল্লি ওয়াজ দ্য সিটি অফ মোগলস, দিল্লি ওয়াজ নেভার সিটি অফ হিন্দুস, দিল্লি ওয়াজ নেভার সিটি অফ হিন্দুস। দিল্লির সিটিটাই পৃথ্বীরাজ কাপুরের হাত থেকে নিয়ে তারপরে 1200 বছর ধরে এই মোগলরা, ইরানিয়ানরা, এই তার্কিশরা ডেভেলপ করেছে। হিন্দু থেকে তাদের দাস বানিয়েছে। হিন্দুরা একসময় ফার্সি পড়তো, জমিদারের খাজনা। ভাই আমি 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 আপনার কথায় ফিরে যাই। ফাইন, আপনি আমাকে একটা কথা বলছেন, আমেরিকান সিটিজেন কারা, ইমিগ্রেন্ট কারা, আমেরিকান সিভিলাইজেশন নিয়ে কথা বলেছেন, কিন্তু একটা কথা আজকের আপনাকে আমি বলি, এই কথাটাকে আমি আর আপনি যদি বিতর্ক না, আমি আর আপনি যদি একটু ইনার ওয়েতে একটু চিন্তা করার সুযোগ পাই। আক্তার ভাই, ইউনিভার্সাল ট্রুথ বলতে একটা কথা আছে। আপনিও আকাশের রং নীল দেখেন, আমিও আকাশের রং নীল দেখি। এবং যখন একটা মানবাধিকারকে ডিফাইন করা হয়, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে মানবাধিকারের ক্লজ গুলো ডিফারেন্স থাকে না। কোন মানবাধিকারের ডিফারেন্স থাকে না? একজন মানুষের নাগরিক অধিকারকে যখন হরণ করা হয়, ওইটা কি মানবাধিকার হিসেবে তারা টাইনা নিয়ে যায়। একজন মানুষ যখন বিচার পায় না, তখনই বলা হয় তার মানবাধিকার লঙ্ঘন। এর কোনো কালার নাই, এর কোনো জাতি নাই, এর কোনো ট্রাইব নাই, কারণ এগুলো ইউনিভার্সাল ট্রুথ। যখন ভাই আমি শেষ করে তারপরে বলেন, এই ইউনিভার্সাল ট্রুথ গুলোর মুখোমুখি আমরা যখন হই, যেমন মেক্সিকানদের জন্য আমেরিকানরা রাস্তায় নেমেছিল খাওয়ার পানি এবং চাষাবাদের পানির জন্য। এটা ছিল বেসিক নিডস। এবং ভারত বাংলাদেশের 20 কোটি মানুষের বেসিক নিডস এর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তাদের ব্রাহ্মণগিরি ফলায়। এর সাথে ট্রাইবের, কালারের, মতামতের কোনো সম্পর্ক নাই। জেকব ভাই, আমি আপনাকে আমি 3টা ইনসিডেন্ট আমার জীবন থেকে আপনাকে বলতে চাই। আপনি মনে আছে খুলনা এলাকায় সিডোর হয়েছিল? জি। 111 গভর্নমেন্টের সময়। ওই সিডোরের দিন আমি ছিলাম ইন্ডিয়ার দেহরাদুনে, ছোট্ট একটা পাহাড়ের মধ্যে শহর। আমি দেহরাদুনে বসে একজন ইন্ডিয়ার সঙ্গে একটা বিজনেস ট্রিপে গিয়েছিলাম। থার্ড ডেতে ওই লোকটা আমার সে খুব দৌড়ে আমার কাছে আসতো, দুপুরবেলা আমার ফোন করে বললো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, ক্যান আই টক টু ইউ। একদম হিন্দু, মানে এত জরুরি কোনো আসো, আমি এক্ষুনি হোটেলে আসছি তোমার। সে এসে বলতেছে, আগামীকালকে প্রণব মুখার্জি যাচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট
ইন্ডিয়ান প্রেসিডেন্ট তোমার ইন্ডিয়াতে, ওখানে গিয়ে সে দুইটা জিনিস বলবে। সে বলবে আমরা হেলিকপ্টার দিব সকল ইভাকুয়েট করার জন্য, ওই সিডোর এফেক্টেড, আর 5 লক্ষ টন চাল দিব। তুমি তোমার গভর্নমেন্টকে বলে দাও, জানিয়ে দাও, এটা বোকাস, এটা আমেরিকান আর্মিকে, আমেরিকান এইডকে উঠায় নেওয়ার জন্য, আমেরিকানরা যে এইড প্রোগ্রামের জন্য যে হেলিকপ্টার বহর নিয়ে নামছে সেটাকে তুলে দেওয়ার জন্য তারা এটা বলবে। তুমি ইমিডিয়েটলি তুমি এটা জানাও। আমি তাৎক্ষণিক টেলিফোন করে, কারণ আমার তো জানার অ্যাক্সেস থাকে, ছিল, আগেও ছিল, আমি ডিফেন্স কমিটির মেম্বারও ছিলাম, টেলিফোন করে বললাম যে আপনারা এটাতে এগ্রি করেন না, এটা কিন্তু পাবেন না, হেলিকপ্টারও আসবে না, চাউলও আসবে না। এটা আমাকে জানাইছে ইন্ডিয়ান গভর্নমেন্টের ভিতর থেকে। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকের ভিতর থেকেও তো আমাদের প্রতি আসে। আমি যদি আমারটা ফাইট করতে না পারি, আমি যখন সার্ক কনফারেন্সে এই ফারাক্কা নিয়ে ইস্যু করলাম, আমি যখন বললাম আমি ফারাক্কা ডিনারে যাব না, তোমার এই ডিনারে আমি যাব না, তোমার হোটেলের গ্র্যান্ড হোটেলের ডিনারে আমি যাব না, আমাকে অটল বিহারী যার হাতে চাপ দিয়ে বলছে মেজর ইউ হ্যাভ ইস্যু, পুশ ইট অন, পুশ ইট অন, পুশ ইট অন, 3 বার বলছে। সুষমা স্বরাজ দিল্লির তখন মুখ্যমন্ত্রী, কংগ্রেস তখন গভর্নমেন্ট, নরসিংহ রাও, সে আমাকে বলছে মেজর ইউ হ্যাভ এ গুড পয়েন্ট, ইউ মাস্ট ক্যাশ ইট। আর আমার দল আমাকে ইন্ডিয়া যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। আমার দল আমার বিরুদ্ধে অভিযোগ করে আমাকে বলছে আমি যদি ইন্ডিয়া যেতে না পারি। ভাই আপনার আমার ইনক্যাপাবিলিটি দিয়ে আপনাকে দেখলে হবে না তো। আক্তার ভাই আমি আপনাকে একটা কথা, এই কথাটাই আপনাকে আমি বলি, এখন একটা সাবজেক্ট আপনাকে আমি বলি, আপনার কথাটাকে আমি রিবাট করছি না। আমাদের দর্শকদের ভিতরে অনেকে কনফিউজড হয় আমি যখন রিবাট শব্দটা ব্যবহার করি। আমাদের দেশের ভাই বোনদের আমি অজ্ঞ বলবো না, কিন্তু এই শব্দটা অনেকে পরিচিত না। আপনি একটা বিতর্কের একটা বিষয়কে যখন কথা বলেন, আমি দ্বিমত পোষণ করে ওখানেও আমার মতটাকে আপনার সাথে আমি শেয়ার করছি, আমি আর আপনি ঝগড়া করছি না। আমাদের দেশে পরিবারতান্ত্রিক রাজনীতিটাকে ভারত পছন্দ করে। পছন্দ করার পিছনে কারণ একটা, বাংলাদেশিদেরকে সাহায্য করা না। বাংলাদেশে পরিবারতন্ত্রকে ভারত পছন্দ করে কতগুলো কলুর বলদকে তারা ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের পলিসিকে যেন তারা ম্যানিপুলেট করতে পারে। কারণ ভারতে কংগ্রেসের নেতা ইন্দিরা গান্ধী অথবা নেহেরু, তারা তাদের সন্তানদেরকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়ে ইংরেজদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে যোগ্য করার পরে নেতা বানাইছে। আর বাংলাদেশে, আমি আপনাকে এই কথাগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন কিনা আমি জানি, আপনারা জানেন সজীব আহমেদ ওয়াজেদের পোর্টফোলিওতে লেখা আছে সে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে গভর্নিং এর উপরে। আপনি এটা জানেন? আচ্ছা, ওকে। আমি চেক করতে গিয়ে দেখছি এই টোটাল মাস্টার ডিগ্রি এই কাহিনীটা হয়েছে সে ওখানকার 4 সপ্তাহের একটা কোর্স করছে, ওটা কোনো ডিগ্রি প্রোগ্রাম না। এখন সে টেক্সাসে যখন লেখাপড়া করছে তখন ওইখানে চাঁদাবাজি করতে যাইয়া 3 বার অ্যারেস্ট হয়েছে। ক্যালিফোর্নিয়ায় একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিল, আরাফাতকে নিয়ে স্কট সার্ভিস আছে ভাই, এটা আপনি জানেন, স্কট সার্ভিস মানে বেশ্যা। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে সে বেশ্যা হায়ার করে হোটেলে পয়সা দেয় না, এই জন্য আরাফাত কি করছে, আগে পলাইছে, কিন্তু সজীব আহমেদ ওয়াজের জুতার বাড়ি খাইছে, ওখানে দ্বিতীয়বার অ্যারেস্ট হয়েছে।
আমি আপনার ভাই অভিজ্ঞতা ভাই ভাই আপনার ভাই অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা ডিফারেন্ট। আমি আপনাকে বলি, আমি আপনাকে আরেকটা আমার কথা ছেলেকে শুনেন, আমার ছেলেকে আক্তার ভাই আমার আক্তার ছেলে ভাই বলি আক্তার ভাই, আক্তার আমি ভাই আমি আসতেছি চাচ্ছি আপনার কাছে ভাই। আমি একটু আসতে, আমি না এই বিষয়টা নিয়ে আসতেছি। ওকে আমার ছেলেকে আমি সেন্ট জনস ইউনিভার্সিটিতে হলে রেখে পড়াইছি। আমার ভাই আনিসুজ্জামান খোকন থাকে ঢাকা নিউ ইয়র্ক শহরে, তারপরে আমার ছেলেকে আমি হলে রাখছি। যেহেতু আমি রাজনীতি করি, পড়াইছি, একটা সেমিস্টার বাকি ছিল তার, তার আমার বউ তাকে বিয়ে করাবে, তাকে বাংলাদেশে নিয়ে আসছে। আপনি মানবিক কথা বলেন আমেরিকানদের। ওকে ভাই আমার ছেলের ভিসা, শোনেন, আমার ছেলের ভিসা এক্সপায়ার্ড হবে আরো 25 দিন পরে। ইচ্ছা করলে সে নিউ ইয়র্কে গিয়েও করতে পারতো, ইউনিভার্সিটি পারতো। আমি বলছি না, তুই ভিসা নিয়ে যাও। ইউর সন অফ এ বিচ, ইউএস এম্বাসি has denied him his, কোথায় ছিল মানবাধিকার? আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছেন আপনি। আপনি বড় বড় কথা বলেন, দিস আমেরিকা। ওকে ভাই এখন আমাকে আমি একটা কথা আমেরিকা বলেন। গালি দিছি বলে, আমি আমেরিকা গালি দিছি বলে আমার 16 বছরের কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছেন আপনি। ইউ আর টকিং অ্যাবাউট হিউম্যান রাইটস। ওকে আপনি বলেছেন বিচ, নিক্সন বলেছেন। আর আমার দেশের চিড়িয়াখানাতে এখন ডোনাল্ড ট্রাম্প আছে, জানেন আপনারা? ওকে আক্তার ভাই ঢাকা শহরের চিড়িয়াখানাতে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড আছে, ট্রাম্প আছে আছে বুঝছেন? ইতিমধ্যে মহিষের নাম দিছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাভ ইউ আন্ডারস্টুড ভাই দ্য সেন্টিমেন্ট অফ দিস? আক্তার ভাই আক্তার ভাই সো আমার আমাকে আপনি উস্কাবেন না। আমি বলি আমি জাতীয়তাবাদী বিশ্বাস করি। আক্তার আমার ভাই শত্রুকে আমি জানি, আমার ওকে প্রতিপক্ষকে আমি জানি। ওকে আজ আক্তার ভাই হিউম্যান রাইটস এর কথা বলেন, আমেরিকা কথা বলেন না। একটা ভাই ছেলের জীবন নষ্ট করে আমি দিয়েছে। আমি একটু রেসপন্ড করব। আপনি যে কথা করবেন, কিন্তু আমি যে টাকা দিয়ে পড়াটা মশুয়ারের বাচ্চাদের রেকর্ড ছিল না, ওকে চাকরি করতে গেছিল ওখানে, ওকে ট্যাক্সি চালাইছিল ওখানে। যে ছেলে ট্যাক্সি চালায় নাই, চাকরি করে নাই, যার টাকা বাংলাদেশ থেকে গেছে প্রতি মাসে মাসে কোয়ার্টারলি, ওই শুয়ারের বাচ্চাদের রেকর্ড ছিল না? হিউম্যান রাইটস এর কথা বলেন, মাননীয় কথা বলেন। আমি সরি টু সে দ্যাট স্যার। না না ভাই আমাদের আমি রাগ জীবনটা অনেক ভাই বৈচিত্র্যময়, আমাদের ভাই জীবনটা অনেক বৈচিত্র্যময়, এখন আমি অনেক আপনাকে বৈচিত্র্যময়। ভাই আপনাকে এবার আমি আপনাকে একটা কথা বলি। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনি অবশ্যই। দেখেন কমন পড়বে। বিএনপির একজন মন্ত্রী, আমি নাম বললাম না কারণ আপনি চিনেন, তার বাচ্চার ভিসাটা না কইরা দিল। সে কলম্বিয়ায় পড়তো, ভিসাটা না কইরা দিল আওয়ামী লীগের সময়। বললো আমেরিকানরা কেমন ন্যায়ের কাজ করে দেখেন, এই ভিসাটা না কইরা দিছে। তা আমি বললাম আমি বললাম ভাই এই কথাটা আপনি আমারে বললেন কেন? আমি ওই মন্ত্রীকে বললাম, আমাকে বললেন কেন? বলছে আমার ছেলেটা সুইসাইড করবে, কিছু কি করা যায়? তা আমি বললাম এক কাজ করে, আপনার ছেলের ইনফরমেশন গুলো আমাকে দেয়। আক্তার ভাই আপনি শিক্ষিত মানুষ, আমেরিকায় একটা রিকোয়েস্ট আছে, ইটস কল ফয়া, FOIA, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। আপনি কি জানেন আমি ফয়া রিকোয়েস্ট করব? ফয়া রিকোয়েস্ট আমি কি পাইছি জানেন? সরকারের ভিতর থেকে প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতা, ওই মন্ত্রীর ছেলে, ওই মন্ত্রীর ইনকাম সবকিছু নিয়ে আমেরিকান এম্বাসিকে ফাইল দিছে, যেটারে বলে ডসিয়ে। এবং তারা ওখানে ইনফ্লুয়েন্স করছে এই ভিসাটার জন্য না দেওয়া হয়। আপনি জানেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাড ব্যবহার করা হয়েছে, পুলিশের প্যাড ব্যবহার করা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতির প্যাড ব্যবহার করা হয়েছে, যাতে ওই মন্ত্রীর ছেলে ভিসা না পায়। আমি যখন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় কাগজ হাতে পাইলাম, আমি মন্ত্রীকে বললাম আপনি কি এগুলো জানেন? উনি প্রথমে বলছে আনবিলিভেবল। আমি বলছি আপনি আমেরিকা আসার প্রোগ্রাম আছে? বলছে আছে। আমি বললাম এক কাপ চা খেয়ে যায়। আমার অফিসে ক্যামেরার সামনে বাই দা ওয়ে আমি পুরো ফাইলটা দিলাম, কারণ আমি তার রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম।
উনি এয়ার কন্ডিশনের ভিতরে ঘামানো শুরু করলেন এবং উনি 1.5 ঘন্টা বসে কফি খাইলেন, ঘাম মুছলেন, বসলেন, বলছে আচ্ছা জেকব সাহেব পৃথিবী কি আর নাই? তা আমি বলছি আমেরিকার 2টা গালি দিবেন না? তারা আপনার ছেলেরে ভিসা দেয় না, তাদের মানবাধিকার নাই, 10টা গালি দেন। আমি আছি, আমেরিকা আমার বাপ দাদা না, আমিও উলঙ্গ এই আমেরিকারে গালি দিব আপনার লাগে, কিন্তু গালিটা দিয়ে নেন। আমার দিকে তাকাইয়া পরে বলছে জেকব সাহেব আমি এখন যাব, আমাকে একটু ঘুমাতে দেন, নতুবা আমি এখন এখানে হার্ট অ্যাটাক করবো, আমি আবার ব্যাক করতেছি। বাই দ্য ওয়ে, লং স্টোরি শর্ট, আপনি কি জানেন তার ছেলের ভিসাটা আমি আবার করাইছি। শুধু কি করতে হয়েছে জানেন? ন্যাশনাল ভিসা সেন্টারে খুব জোর জবরদস্তি কইরা 26 ফেডারেল প্লাজায় আমি একটা হিয়ারিং এর ব্যবস্থা করাইতে সমর্থ হয়েছিলাম। এখন আক্তার ভাই, ব্যক্তি আপনি একজন প্রতিবাদী পুরুষ, ব্যক্তি আপনি একজন প্রতিবাদী পুরুষ, আপনি সত্যি কথা বলেন, আপনার ভিতরে ইমোশন কাজ করে, আপনার শত্রুর অভাব নাই। আপনি কি আপনার জীবনে একটা বারের জন্য কখনো ট্রাই করে দেখেছেন এই ফয়া রিকোয়েস্টের মাধ্যমে আপনার কলিগরা, আপনার দেশবাসীরা, সতীর্থরা কতগুলো প্রেমপত্র ওখানে পাঠিয়েছে? আপনি কি জানেন? এখন একটা কথা বলি অন দা রেকর্ড, আপনাকে টেলিভিশনে রেখে, আমি আপনাকে বারবার ইনভাইট করেছি আপনি আমেরিকায় আসেন। আমি কি বলেছি? আচ্ছা, মনে আছে? আচ্ছা, আজকের একটা কথা বলি, রাগ হয়েন না, আমি পারপোজলি কথাটা বলেছি। আপনি কি জানেন সেটা কেন? আমি, সব দর্শকরা আমার এই কথাটা শুনতেছে, আপনার কন্ট্রাক্টটা কেন ক্যান্সেল হয়েছে না হয়েছে সাবজেক্টটা সম্পর্কে আমি জানি, আমি জানি। এবং আপনি কি জানেন আপনার ছেলে, পরিবার, আনিসুজ্জামান, আমি টোটাল এপিসোডটা জানি। এবং আমি জানার পরে একটা জিনিস আপনাকে না বলে করতে চেয়েছি, একটা ফয়া রিকোয়েস্ট করে সব ডকুমেন্ট গুলো আমার হাতে এনে আপনাকে পাঠাইতে চেয়েছিলেন, এবং আমি জানি এগুলোকে স্কোয়াশ করা সম্ভব। ভাইরে, যেখানে আমার ব্যর্থতা, আমার গুদি, আমার মাথা বোঝাই করা, আমি অন্যকে দোষ দিয়ে কি করবো রে ভাই? আমি এই জন্যই বলছি, আমি যখন ভাই বলি প্রতিটা জিনিসের গুড সাইড ব্যাড সাইড আছে। আমি যখন 1986-এ এই টেন্ডার সাবমিট করলাম, অ্যামং দ্য 14 যারা আমজাদ ছিল, MS কিবরিয়া সাহেব ছিল, দে ওয়ার দি আমার কম্পিটিটর। আউট অফ 14 আমি ছিলাম লোয়েস্ট, 14 নম্বরে, জুনিয়র মোস্ট মেজর। আমার টেন্ডারটা বেস্ট হওয়ার পরেও আমাকে দেয় না, 1 মাস ঝুলাই রাখছে। আমজাদ সাহেবকে কেন দেয় না আমি এটা জানি। আমি বলি আমাকে দেয় না, আমাকে তখন কন্ট্রাক্টিং অফিসার বা সিকিউরিটি অফিসার যে আসে, ওই কন্ট্রাক্টিং অফিসার আমাকে বললো যে তোমার বিরুদ্ধে কমপ্লেন কেন? হোয়াট সর্ট অফ কমপ্লেন? বলো তুমি আর্মিতে ইউ হ্যাভ বিন ডিসমিসড, স্যাকড এন্ড দিস এন্ড দ্যাট। বলছি তো আমি তো যাই না, আই হ্যাভ গট এ ভেরি গুড রেকর্ড অফ আর্মি, ক্যান ইউ শো মি? ফরচুনেটলি আনফরচুনেটলি, যেন আতিক, আমি যখন রিটায়ার্ড করি তখন যেন আতিক ছিলেন চিফ অফ আর্মি স্টাফ, এখনো আমার সার্টিফিকেটটা আছে। এন্ড সেই সার্টিফিকেটটা 7 লাইনের, তার মানে 3 বার আসছে উই আর প্রাউড অফ ইউ। যে আর্মি আমাকে নিয়ে প্রাউড করে সার্টিফিকেট দিতে পারে চিফ অফ স্টাফ, তা আর কোনো কমপ্লেন থাকতে পারে? আমি সেই কাগজটা যখন কন্ট্রাক্টিং অফিসারকে দেখালাম, মিস্টার কুক, হি ইজ বেসিক্যালি আইরিশ, মানে আমেরিকান, আইরিশ আমেরিকানস, দেখানোর পরে সে, তখন আমরা এতে জিএসও মানে মগবাজারের অফিস, সে আমাকে কামুত মেয়ে গাড়িতে নিয়ে তার গাড়িতে উঠাইলো, সে নিজে ড্রাইভ করে গেল আদমজি কোর্টে, আমেরিকান এমবেসি আদমজি কোর্টে নিয়ে অ্যাম্বাসেডারের কাছে নিয়ে গিয়ে বললো আই ওয়ান্ট টু সাইন দিস কন্ট্রাক্ট নাও, আর কিছু বললো না।
এক্সপ্লেনেশন দিল না, খালি অ্যাম্বাসেডর বললো আই ওয়ান্ট টু সাইন দিস কন্ট্রাক্ট নাও। অ্যাম্বাসেডর তাকাইলো, সি দিস পেপার, এন্ড অ্যাম্বাসেডর বলে দিল। আবার দুর্ভাগ্য হলো আমি যখন ইয়াতে ডারবানে আমি যখন বললাম ওই জাতিসংঘ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে, দ্যাট ওয়াজ 1st of October, যেদিন পৃথিবীর জনসংখ্যা 6 বিলিয়ন ক্রস করতেছে, ওই ভদ্রলোক বক্তৃতাতে বলছিল যে 6 বিলিয়ন যদি থার্ড ওয়ার্ল্ডে হয়, কাম উইথ দ্য পভার্টি এইম দিস দ্যাট। আমি দাঁড়ায় বলছিলাম আই ওয়ান্ট দ্যাট বেবি। সে আমি বললাম মিস্টার প্রেসিডেন্ট আই ওয়ান্ট দ্যাট বেবি because you are crying for that baby, so I want to have that baby in my country. যার পক্ষে জাতিসংঘ দাঁড়াবে। আমি নিজের টাকা দিয়ে আমি গিয়েছিলাম ওই এন্টি করাপশন কনফারেন্সে। ভাই জীবনে আমার বউকে নিয়ে আমি আমেরিকান যাই নাই, 16 বছর আমেরিকান এমবিসি কাজ করেছি। আমার চাচা মামু দাদা খালু নিয়ে যাই নাই। আমরা এই আমার বউ বন্ধ যায় না ভিসা, আমি যাই না ভিসা নিয়ে, ভিসা না যাই না। ওকে ভাই, আমি কেন কথাগুলা, পৃথিবীর সব দেশে গুড এন্ড ব্যাড আছে, সব দেশে গুড এন্ড ব্যাড আছে না, কিন্তু একটা কথা ভাই, একটা কথা আপনাকে যে কথাটা, এই কথাটা আমেরিকার উপরে আমারও রাগের কোনো কমতি নাই, কিন্তু একটা কথা, আমার গায়ের চামড়াটাকে আমি কিভাবে মোটা করছি জাস্ট একটু আপনাকে শেয়ার করি। এভরি স্টোরি হ্যাজ এ টু সাইড, যার জন্য আমি 2 সাইড শোনার আগে আমি কখনো ইমোশনাল হই না। আরো একটা কথা, আমেরিকায় প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু বাংলাদেশের মতো যেই লঙ্ঘন আমরা দেখি কানাকড়িও আমেরিকায় হয় না। জঘন্যভাবে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু জঘন্যভাবে যদি মানবাধিকার লঙ্ঘনের কথা আমেরিকায় বলেন, আপনি যদি ওই স্ট্যাটিস্টিক্স এর দিকে যান, প্রমাণ করতে পারলে বিচার পাওয়া যায়, সুবিচার পাওয়া যায়। কিন্তু পৃথিবীর অন্য কোন কান্ট্রিতে এই সুযোগটা নাই। I agree with you. This I agree with you. ওকে, এখন আপনি যেমন বাংলাদেশে, আপনি কি জানেন বিএনপির ওই মন্ত্রী বাহাদুর আমারে তার ছেলের ভিসা হওয়ার পরে আমারে জড়াইয়া ধরছে, বলছে আচ্ছা ভাই আপনি আমার কাছে পয়সাও নিলেন না, আপনি এই কাজটা কেন করে দিলেন? আমি বলছি স্রেফ একটা কারণে, আপনার ছেলের ভবিষ্যৎটার জন্য তৈরি হয়, আর কিচ্ছু না। আমি বলছি আমার বাবা মরার আগে আমারে দেখতে পারে না, কিন্তু আপনি জন্য আপনার ছেলেকে সফল দেখে যান, এটা আমার চাওয়ার ছিল। তারপরে আমি বলছিলাম যে আপনার কি আমেরিকার উপরে রাগ আছে? বলছে মোটেও না। আমি বললাম কেন, রাগ নাই কেন? বলছে আপনি তো আমার কাগজপত্র ডকুমেন্ট আমার সামনে ফেলায় দিচ্ছেন, আমি রাগ করে কি করব? এখন আরো একটা কথা, আমার একজনে বলে জেকব ভাই আপনি আমেরিকার উপরে রাগ করবেন না, আমাদের প্যালেস্টাইনি ভাই বোনদের এইভাবে মারে, এইভাবে করে। আপনি কি জানেন আক্তার ভাই, অফকোর্স আমি রাগ করি, কিন্তু জর্ডানিয়ানদের আমি রাগ করি না, আমি রাগ করি না, আমি কিন্তু রাগ করি না, আমি রাগ করি না, বিকজ প্যালেস্টাইনস আর রেসপন্সিবল ফর দ্যাট। ওকে, এখন আমি একটা কথা, যেই ভাই আমারে প্রশ্নটা করছে, এই ভাই প্রিন্সটনে পড়ায়, খুব লেখাপড়া জানা। আমি বললাম আচ্ছা ভাই, যখন ব্রিটিশ প্রেক্টরেট ছিল তখন সিরিয়া, জর্ডন, ইজিপ্ট, মরক্কো এরা একত্র হইয়া প্যালেস্টাইনিদের স্বাধীন ভূমিটা দেয় নাই কেন? বলেন। আচ্ছা ভাই, আমি যখন বলছি কি বলেন ভাই, তা আমি হিস্ট্রিক্যালি, যেহেতু উনি লেখাপড়া জানে, কলেজের প্রফেসর, আমার রুমে আমি বসাইয়া ব্রিটিশ প্রেক্টরেটের আন্ডারে প্যালেস্টাইনি ভূমিগুলো দেখাই, আমি বললাম ওই সময় এই মুসলিম কান্ট্রি গুলোর পুরোপুরি সুযোগ ছিল প্যালেস্টাইনিদের ওইখানে দাঁড় করাইয়া দেওয়া। অবশ্যই ছিল, অবশ্যই ছিল, দ্যাট ওয়াজ উচিত ছিল এটা করা। ওকে, করেন, ওটা উচিত ছিল। এখন আরো একটা কথা বলছি ভাই, প্রত্যেকটা দেশের বৈদেশিক নীতি আছে। এখন আমেরিকা যদি চিন্তা করে
ইসরায়েলকে এস্টাবলিশ করে তারা পুরো মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করবে। দ্যাট ইজ আমেরিকান ফরেন পলিসি, দ্যাট ইজ দেয়ার ব্রেড এন্ড বাটার If he can do it, it is his achievement. অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে আপনি আমেরিকারে দোষ দিবেন কেন? ওরা বলে আমি তো প্রথম বলছি, আমি আমেরিকানকে দোষ দিই না, আমি বলছি যে আমি এটা কথা শুরু হয়েছে ইন্ডিয়া এন্ড পিপল অফ ইন্ডিয়া এন্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আমেরিকার ইন্টারেস্ট এন্ড নট ইন্টারেস্ট থাকতে পারে। আমি দেখেন আমার কেন বলছি, আটলান্টা সিটির মেয়র, আমি ওখানে গেছি, হি ইনভাইটেড মি ফর এ টি। আই ওয়াজ ভেরি হ্যাপি। আটলান্টার মেয়র আমাকে, সিটি অফ আটলান্টা না আটলান্টিক সিটি? আটলান্টা, সিটি অফ আটলান্টা, বুঝছেন? সেখানে আমাকে আমরা একটা ইয়েতে গেছিলাম, মানে বাংলাদেশে কি কনফারেন্স হয় না, ওই কনফারেন্সে গেছিলাম। উনি আমাকে দাওয়াত দিচ্ছে, আমি বলি আই ওয়াজ ভেরি অ্যামেজড আমাকে এত। এবং সেখানে রাজ্জাক ভাইকে, মানে আওয়ামী লীগের নেতা রাজ্জাক ভাইকে দাওয়াত দিচ্ছে। তা আমি মনে করছি রাজ্জাক সাহেব ইজ মোর প্রমিনেন্ট সরকারি দলের, আমি বিরোধী দলের। ওখানে যাওয়ার পরে উল্টা হয়ে গেছে, দ্য ভদ্রলোক ইজ গিভিং মোর এমফেসিস টু মি, মোর আমাকে। 5-7 মিনিট কথা বলার পরে দেখলাম যে সে বলতেছে বাংলাদেশে আর্সেনিকের জন্য একটা প্রজেক্ট যাচ্ছে, আমি যেন এটাকে হেল্প করি। কি বুঝলেন? আর্সেনিকের একটা প্রজেক্ট যাচ্ছে, আমি যেন সেই প্রজেক্টটাতে হেল্প করি। বুঝতে পারছেন? তাই বললাম থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম নট দ্যাট পারসন, আই থিঙ্ক ইউ আর চুজিং এ রং পারসন। আর বাকিটা তাকে বলার সুযোগ দিলাম না, আমি কি পাবো না পাবো, দিস আর দ্যাট। কারণ রাজ্য সাহেব তো ওবায়দুল কাদেরও ছিল, তো ওবায়দুল মন্ত্রী না, তাই জাস্ট বাচ্চা করলে 3 বাচ্চা, বলছেন না? এখন আমার জীবনে তো আমি এই নিউ ইয়র্কে 1 মাস কাটিয়েছি এক নাগাড়ে, তার মধ্যে 28 দিনই কাটাইছি জাতিসংঘের লাইব্রেরিতে। আমি আপনার আটলান্টিক সিটিতেও যাইনি। আমার মনে হয় আমেরিকা যে যায় তার মক্কা আটলান্টিক সিটি ওটা ভিজিট না করে আসলে ওই নিউ ইয়র্ক ভিজিট করা হলো না। কিন্তু আমি জাতিসংঘে 28 দিন কাটাইছি। জাতিসংঘে সকালে ঢুকতাম, দুপুরে লাঞ্চ করতাম, সন্ধ্যার পরে বাড়ি আসতাম। ওই যেহেতু সুযোগ পাইছি, আর তো পাবো না, ডেলিগেশনে একটা মেম্বার কার্ড পাইছি, একটা ভিজিটিং কার্ড। ওখানে একটা ইন্ডিয়ান অফিসার ছিল, সে সিকিউরিটি রেসপন্সিবিলিটি। 3 দিন পরে হি বিকাম মাই ফ্রেন্ডস। গেলেই সে আমার খুঁজে বার করে, কারণ সেও জানছে আমি আমেরিকান এমবাসি ঢাকা শহরে সিকিউরিটি করি। এখন আমি কি দরকার ছিল ভাই আমার এখানে বসে বসে জাতিসংঘের? কারণ আমি দেখছি অপরচুনিটি, আমি জানার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি হাউ দে ফাংশনস, হাউ ইউনাইটেড নেশন ফাংশনস, আমি দেখার চেষ্টা করছি। আমি সৌদি অ্যাম্বাসেডার, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বক্তৃতা দিছে 20 মিনিট, আর আমার মন্ত্রী বক্তৃতা দিছিল 45 মিনিটস, মুস্তাফিজুর রহমান। সবাই বক্তৃতা দিয়ে আসলে পরে সবাইকে কনগ্রেচুলেট করে। জাতিসংঘে প্রায় 5-10 মিনিট লাগে খালি ওই মঞ্চ থেকে বেরিয়ে আসতে, সবাই গিয়া ছোট বড় সবাই করে। আমার সিটের পাশে ছিল ওই যে ওয়েল ব্রাইট মহিলা ছিল না, পরে স্টেট মিনিস্টার ছিল, সে ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দিস। আমি যখন সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে গিয়ে কনগ্রেচুলেট করলাম, আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ, সে আমার হাতটা ধইরা আমেরিকা এমন করে ঝাড়ি মারলো, মাইরে বললো ইউ আর ফ্রম বাংলাদেশ, সো রিচ কান্ট্রি, ইউ হ্যাভ নো প্রবলেম, have you heard this speech of your minister yesterday? He's a global leader. He's asking me. কেন জানেন? ওই 20 মিনিটের মধ্যে 19 মিনিটে খালি ভিক্ষা চাইছে সৌদি আরব। তার এই সমস্যা, তার এই সমস্যা, তার এখানে সমস্যা, তার এই বর্ডারে এই সমস্যা হচ্ছে, তারা এইভাবে খাপাতেছে, তারা এই ইনসার্জেন্সি উঠতেছে। আর আমার মন্ত্রী সাহেব 45 মিনিট অ্যাডভাইস করছে ওয়ার্ল্ডকে, ওয়ার্ল্ড হোয়াট শুড ডু। বুঝতে পারছেন না? দেয়ার ইজ এ ডিফারেন্স। আমাদের সাহেবরা যে যায় ভাই, এগুলো তো আমার জীবনে দেখার অভিজ্ঞতা হয়েছে। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ছবি উঠাইতে মাত্র $100 লাগে। $100 দিলে উনি হ্যান্ডশেক করে ছবি উঠায়। আর আমাদের দেশের মন্ত্রী সুরের বাচ্চারা সেগুলো ছবি দেওয়া গলা লটকে রাখে। বুঝছেন? যে মন্ত্রীর সঙ্গে আমি ওই জাতিসংঘের প্রেসিডেন্টের সঙ্গে বা সেক্রেটারি জেনারেলের সঙ্গে হ্যান্ডশেক করেছি। $100 ওই ফটোকে আমার রেডি থাকে, একটা ছবিটা পাঠায় দেয়। এটা কি জানে বাংলাদেশের মানুষ? বলেন। আমার তো এই অভিজ্ঞতা হয়েছে বলে ভাই, আমার এই অভিজ্ঞতা জীবনে হয়েছে বলেই তো
আমি তো প্রাইম মিনিস্টার লেভেলে কথা বলার সুযোগ আমার আল্লাহ আমাকে দিয়েছে, শুধু বাংলাদেশের প্রাইম মিনিস্টার না। আমি আলগোরে বউয়ের সঙ্গে আধা ঘন্টা ডিসকাশন করার সুযোগ হয়েছে। আলগোরে বউ জানতে চাইছে তুমি কি কাজ দিব আমাকে কুতুবদিয়াতে। আমি বলছি ক্লিন মাই হসপিটালস, দ্যাটস দ্য বেস্ট জব, আই লাইক ইট, ওকে উইল ডু দ্যাট। আলগোরে বউকে দিয়ে আমি আমার ভাই আমি আল গোরের বউর লগে আমার 11 বার মিটিং হয়েছে, আপনি টিপার গোরের কথা বলছেন, আমি জানি রে ভাই। ভাই আপনি মনে এই আমেরিকায় থাইকা কোনোদিন এই এখানকার নেতা টেতা যারা আছে এইসব রিক্সাওয়ালাদের সাথে আমি কোনোদিন সঞ্চাপ পাই নাই, কিন্তু এখানে বহু জায়গায় I'm wrong person. I'm wrong person. Okay, I have seen the world from the microscopic way, not the telescopic way. ওকে ভাই, এবার আমরা আবার ব্যাক করি। আমরা আলোচনা থেকে সরে গেছি। আমি আর আপনি আলোচনা শুরু করছিলাম এস আলমের নিয়ন্ত্রণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়। এখন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে আসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সাপোর্ট ছাড়া এস আলম বাংলাদেশে একদিন সার্ভাইভ করবে না। আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? 100% একমত। আমি একটা কথা বলি, মিস্টার চেন বলে একজন ছিল যে মিল্ক বানাইছিল আমেরিকাতে, চায়নাতে। ইউ রিমেম্বার দ্য মিল্ক, আর্টিফিশিয়াল মিল্ক তৈরি করেছিল চেন। হি ওয়াজ নাম্বার 1 রিচেস্ট পারসন অফ চায়না। হি ওয়াজ হ্যাংড উইদিন 24 আওয়ার্স। ওই যে আর্টিফিশিয়াল মিল্ক বানায়া ওই যখন প্লাস্টিকের দিয়ে যখন দেখলো এটাও দুধ হয়ে যায়, দুধের মতো খাওয়া যায়, এই দুধ সে মার্কেটিং করছিল, $1 বিলিয়ন কামাইছিল সে। চেনকে কিন্তু 24 ঘন্টায় ফাঁসি দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার দরকার পড়লে আমেরিকানদের মতো যেভাবে বিদেশ থেকে ধরে নিয়ে আসে এরকম করে এস আলমকে ধরে নিয়ে আসা ফাঁসি দিবে। এস আলম নিয়ে আমরা আজকে বলি নাই, আমাদের অনেক কিছু ব্যবসায়ী আছে, এখনো বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছে যাদের ফাঁসি হওয়া উচিত, কিন্তু এই সরকারগুলো তাদের টাকায় চলে। ভাই আমি ভেরি ভেরি ব্যাড ম্যান ইন বাংলাদেশ, কেন জানেন? কারণ কোন শুয়ারের বাচ্চার ঘরে আমাকে 5 টাকা দিছে এরকম কোন ভাউচার নাই। আমাকে এস আলমের উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনফ্লুয়েন্সটাকে যদি আপনি একটু আমারে ব্যাখ্যা করেন। আমি যেটা বললাম যে এই যে টাকাগুলা নেয়, এনভেলপ গুলা নেয়, কারা দেয়? আপনি যে আপনার ঈদের সময়, রোজার সময় আশ্চর্য হয়ে গেছি, ফলের ভিতরে ইনভেলপ 50 লক্ষ টাকা ইনভেলপ দিয়ে পাঠায়। বলেন এই অফিসার দেখে। এস আলমদের কারণে আজকে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, এস আলমের কারণে, এস আলমদের মতো ব্যবসায়ীর কারণে। কাজে আজকে সালাউদ্দিন বা তারা টিকে আছে কার টাকা দিয়ে? ইলেকশনে এত টাকা কোথায় পাইল? কাজে আপনি যেটা বলছেন, এস আলমকে আমি সাকসেসফুল বিজনেসম্যান মনে করি। সে আমাকে এক্সপ্লয়েট করতে পারছে, সে আমাকে ব্যবহার করতে পারছে, আমাকে ইউজ করতে পারছে। ইট ইজ হিজ সাকসেস। আমাকে দেখেন, আমাকে বিচার করেন। সালাউদ্দিন সজ্জাবোধ করে নাই এস আলমের কথা বলতে। আমাকে তো 1000 কোটি টাকা দিল, আমি কোন ব্যবসায়ীর পক্ষে কথা বলবো না। তাহলে আমার স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলল? আমার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে বসে বলে যে আমি চার্জশিট দিয়ে দিব, বিচারের দায়িত্ব বিচার মন্ত্রণালয়, বিচারকদের। তার মানে সে কি বুঝাতে চাইল? সে প্রধানমন্ত্রীর সামনে থেকে 2 বার উঠে চলে গেল। আপনি ছবি দেখাইছেন না আমাদেরকে? বলেন ওই যে মিরপুরের মামলাটার ব্যাপারে। তাহলে কে ক্ষমতায়? আমি আমার প্রাণপ্রিয় প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার জীবনের সবচেয়ে বড় নেতা দেশমাতা খালেদা জিয়ার সন্তানের প্রতি বিনীত অনুরোধ রাখবো, end of Zia was not happy but glorious, was not a fanfare but it was a glorious. His ending of power was a glorious. Death of Khaleda Zia was not a natural, but it was again a glorious. লক্ষ লক্ষ মানুষ তার জানাজা আসছে বিকজ তারা তাকে ভালোবাসে। এখন আমাকে একটা কথা বলেন, ওকে ভাই আমাকে একটা কথা, তাইলে
এস আলম শুধু সফল ব্যবসায়ী না, এস আলম বর্তমান সরকারকে পকেটের ভিতরে রাখে 4 জন মানুষকে দিয়ে। একজন সালাউদ্দিন, একজন আমির খচ্চর, একজন আসাদুজ্জামান, আর একজন স্বয়ং তারেক রহমান নিজে। এখন তারেক রহমানের নামটা আমি কেন বললাম? যদি স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী যদি তার পকেটে থাকে, তাহলে প্রধানমন্ত্রী তার পকেটে আছে, এতে তো আর না বোঝার কিছু নাই, তাইলে? না ভাই, এখানে আমি দুইটা কারণ আমরা ডিফার করব। ওকে, বলেন। বিকজ আমি যদি প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলি তাহলে এই গভর্নমেন্ট টিকে না, গভর্নমেন্ট থাকে না। ওকে, একমত। আমি দ্বিমত পোষণ করি না। আমি বেনিফিট অফ ডাউট প্রাইম মিনিস্টারকে দেব। ওকে, হ্যাঁ, ফাইন। যে মন্ত্রীরা করতেছে এই জন্য আমার একটা প্রপোজাল আপনাকে আমি দিয়েছি আগে, এখনো দিচ্ছি, যে আমরা 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সংগ্রাম করে আলটিমেটলি আল্লাহ আমাদেরকে জয়ী করেছে। আমরা হোয়াই নট, যারা সবাই মিলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের সংগ্রাম করেছি, তারা মিলে সরকার গঠন করি। সালাউদ্দিন কেন আসতে হবে সরকার গঠন করার জন্য? কেন আমার অর্থমন্ত্রী নিতে হবে? তার চেয়ে অনেক যোগ্য অর্থমন্ত্রী তো বাংলাদেশে আমার অনেক আছে। আমরা কেন একটা এন্টি ইন্ডিয়ান প্ল্যাটফর্ম তৈরি করে, আমরা কেন এন্টি হাসিনা একটা প্ল্যাটফর্ম তৈরি করে, আওয়ামী লীগ বিরোধী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা জাতীয় সরকার গঠন করতে পারি না? তারেক রহমান সাহেব তো বারবার বলেছেন আগামীতে তিনি ক্ষমতায় গেলে একটা জাতীয় সরকার গঠন করবেন। এখন কেন পারেন না? এখানে আবার আমি আমেরিকানকে দোষারোপ করব না ভাই, বাইডেন। আমি করবো, আপনি ডিফেন্ড করেন, আপনি ডিফেন্ড করেন। আমি কেন বলবো? বাইডেন 29 মিলিয়ন ডলার দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করছে। এটা আপনাদের, এটা পলিটিক্যাল, এটা ভাই, এটা পলিটিক্যাল সংলাপ, এটা বাস্তবতা না। ট্রাম্প সাহেব বলেছে, কিন্তু আমার কথা হচ্ছে, আপনি জীবনে এখন কেন আমেরিকান অ্যাম্বাসেডর গত 1.5 মাস ধরে আমরা তার একটা স্টেটমেন্ট পাই নাই? গত 2 মাস ধরে বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডর আছে কিনা আপনি খুঁজে দেখেন তো, কোনো নিউজ পান কিনা? কেন এই নীরবতা? কেন আজকে শত শত হাজার হাজার লোককে ভারতে পাঠানো হচ্ছে উচ্চ প্রশিক্ষণের জন্য? আমি আপনাকে একটা কথা এখানে কিছু বলতেছেন না। আমি একটা কথা বলি, লোক যাচ্ছে চীনে প্রশিক্ষণের জন্য, রাজনীতিবিদ, ছাত্র যাচ্ছে, কিছু বলতেছেন না। আবার ইন্ডিয়ান ফোবিয়া তৈরি করছেন, আবার পাকিস্তান আফগানিস্তানে মুসলমান লাগাই দিচ্ছেন। পাকিস্তান আফগান শত্রু মানে ফেলতেছে, পাকিস্তানকে নিয়ে আসতে যাচ্ছেন আমার দেশে। তার কি মিলিটারি ট্রেনিং ক্যাম্প নিয়ে আসতে? আমেরিকান ট্রেনিং ক্যাম্প করেন। আমাকে যদি যুদ্ধ বিমান দিতে হয় আমেরিকান দেন, আমাকে ট্যাঙ্ক দিতে হয় আপনি ট্যাঙ্ক দেন। আমি কাপড় বেচছি, আপনার ট্যাঙ্কের টাকা দিব। আপনি আমাকে শুধু বোয়িং দিচ্ছেন কেন? আমাকে মিলিটারি এয়ারক্রাফট দেন, ট্রেনিং দেন। আমরা আপনাকে কাপড় সেলাই করে দিয়ে আমি আমার টাকা শোধ করবো। হিয়ার আই ওয়ান্ট আমেরিকা টু বি ডাইরেক্ট ডিল। হোয়াই ইউ আর মেকিং দিস? আমি ইন্দো প্যাসিফিকে আপনাকে সহায়তা করব, আপনি আমার রোহিঙ্গা থেকে ফেরত নিয়ে যান। আপনি ইন্ডিয়ার যে পুশিং করতেছে, আপনি একবার বলেন নো পারসন ফ্রম ইন্ডিয়া ক্যান বি পুশিং টু বাংলাদেশ। একটা স্টেটমেন্ট দেন না আপনি। ইউ গিভ ওয়ান স্টেটমেন্ট। কিন্তু আজকে আমাকে নত জানু হইয়া ইন্ডিয়ার কাছে গিয়ে বলতে হবে, বাবারে আমার সরকার টিকবে না তুমি যদি পুশিং করো। সে খেলতেছে প্রতিদিন। আক্তার ভাই, আক্তার ভাই, আমি আপনার কথাকে 16 বছর আমেরিকার রুটি রোজগার খাইছি, 16 বছর আমেরিকার রুটি রোজগার খাইছি। ওকে ভাই, আমাকে যদি ওকে ভাই, আমি আপনার এই কথাগুলোকে আমি এইভাবে দেখি, একটু চিন্তা করে। আমেরিকার এক সময় সিনেট মেজরিটি লিডার ছিল বব ডোল। আপনার নাম শুনছেন, ক্যান্সাসের সিনেটর ছিল বব ডোল। তো বব ডোলের সাথে আমরা দেখা করতে গেলাম ওয়াশিংটন ডিসি। বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলতে গেলাম।
তো আমি বললাম যে ইন্ডিয়ার এই পলিসি, বাংলাদেশের এই পলিসি, বিভিন্ন পলিসি, এক্ষেত্রে আমেরিকান পলিসির ইমপ্লিমেন্টেশন সম্পর্কে তোমরা যদি আমাদের, আমি একটা কথা বলি, আমেরিকার রাজনীতিবিদরা আমার সাথে খুব একটা কথা বলতে চায় না, কিন্তু রিক্সাওয়ালাগুলোকে ছবি তোলায় দেখি কন্টিনিউয়াসলি ব্যস্ত। ওকে, তো আমি বললাম তোমাদের স্ট্রাকচারটা যদি আমার একটু দেখাও। একটা কথা মনে রাখেন, ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে প্রথম একটা শব্দ তারা ব্যবহার করে এনগেজমেন্ট, উইথড্রল অ্যান্ড রি এনগেজমেন্ট। এর মধ্যে গ্যাপ থাকে। আমি ওই সময় ইন্ডিয়ান ইন্টারফারেন্স নিয়ে যখন কথা বলছি, বব ডোল আমারে বলছে তুমি আমার সাথে 7 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, আমরা চা খাবো। আমি 7 দিন পরে তার অ্যাপয়েন্টমেন্টে গেলাম। ওখানে আপনি কি জানেন, সিনেট, আমেরিকান সিনেটে এবং কংগ্রেসে ওখানে ইনভেস্টিগেশনের জন্য ইন্টেলিজেন্সের ভিতরে পজিশনটা তারা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য ইন্টেলিজেন্স কমিউনিটি। ডাকার পরে আমার সামনে 13-14টা কাগজ থ্রো করলো টেবিলের উপরে, করে বলছে যে তুমি যে ইন্ডিয়ান ইন্টারফেয়ারেন্স এর কথা বলছো, তুমি আমার একটা লিস্ট দিছো, তোমার সরকার গত 7 মাসে ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য একটা প্রপোজাল দেয় নাই, প্রতিবাদ করার তো নাই। আচ্ছা, তো তোমার সরকার যখন এগুলোকে মেনে নিয়ে তারপরে তারা সরকার চালায়, do you think America's engagement is going to be in a positive manner if we are going to get ourselves involved? আমি মুখের দিকে তাকায় বললাম, is it going to be the questions of discretionary measure? বলছেন no, this is not a discretionary measure. যে কান্ট্রি সাফার করে ওই কান্ট্রি সরকারি তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নাই, আমরা ওখানে গিয়ে কথা বলবো? Does that make any sense? থামেন ভাই, আমি এখন আপনাকে কথাটা কেন বলছি জানেন? আমি কয়েকদিন আগে একটু লজ্জা পাইছি, 7-8 দিন আগে আরেকবার লজ্জা পাইছি এই পুশিন নিয়ে কথা বলতে, যে সীমান্ত হত্যা নিয়ে কথা বলতে, যে আমি একটু বলদ হয়ে গেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী কইছে আমি তো চোদনা হয়ে গেলাম। ঠিক, আমিও ঠিক চোদনা হয়েছি। কেমনে জানেন? বলছে তুমি কি জানো যে সীমান্ত হত্যা এবং পুশিন নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় এক্সটার্নাল মিনিস্ট্রিকে এখন পর্যন্ত একটা প্রতিবাদ পাঠায় না? তুমি কি জানো যে তোমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা প্রতিবাদ পাঠায় নাই এবং কোন আলোচনারও প্রস্তাব দেয় নাই? তো তুমি এগুলো নিয়ে লাফালাফি করতেছো কেন? এখন আপনি বলছেন না আমেরিকা যদি বলে একবার পুশিন না, এই কথাটা ভাই কেন বলবে আমার একটু বলেন তো। ওয়াই? আমি আপনাকে বলি ভাই কেন বলবে, যেখানে আপনি বলতেছেন আপনার কোনো সমস্যা নাই? ট্রু, আমি আসতেছি, এই জন্য আমাকে 2 মিনিট সময় দেন স্যার, 2 মিনিট সময় দেন। বলেন। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অনেকেই প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে গালাগালি করে, গালি দেয়। আমি করি গুড, আমি এটাকে আপত্তি করি না। কেন করি না? এটা জাস্টিফাইড বলে মনে করি। কারণ আমার পারপাস যখন সে সার্ভ করবে না, বা আমার কোটারি পারপাস যখন সার্ভ করবে না, আমার গোষ্ঠীর পারপাস যখন কেউ সার্ভ করবে না, তখন ডেফিনেটলি আমি রিটেলিয়েট করব। ইট ইজ এন অবভিয়াস। দেখেন, ডক্টর ইউনূসকে যদি আনকন্ডিশনাল সাপোর্ট দিত ওয়াকারুজ্জামান, তাহলে কিন্তু আজকে ইলেকশন হতো না, এই সরকার থেকে যেত, আমেরিকানরা হেল্প করতো। বাট ওয়াকারুজ্জামানকে লাঠেল হিসাবে ব্যবহার করা প্রয়োজন ছিল। কিন্তু ডেঞ্জারাস পার্ট হলো ranks and file are not in that line. ওয়াকারুজ্জামানের শক্তিটা তো তার ranks and file, তার জুনিয়র অফিসার, তার এনসিওস, জেসিওস এন্ড সোলজার্স, তারা ওই লাইনে ছিল না। ফলে ডক্টর ইউনূসকে সাহায্য করার মতো, লয়ালটি দেখানোর মতো ক্ষমতা তার ছিল না। সো কাজেই সবাই অসন্তুষ্ট হয়েছে।
আপনি মনে করেন আরাকান আর্মিকে যদি করিডোর ডক্টর ইউনূস দিতে পারতেন, খলিল সাহেব দিতে পারতেন। আপনি আক্তার ভাই, আপনি কিন্তু আমার কথা থেকে দূরে সরে যাইতেছেন। যাচ্ছি না, মাসতে না, সময় নাই আমাদের। আর মাত্র 7 মিনিট আছে, একটু শেষ করেন প্লিজ। আমি 2 মিনিট নিচ্ছি। যদি আরাকান আর্মিকে আমরা ওই মানবিক করিডোর দিত, তাহলে কনসেপ্ট লাগতো ওয়াকারুজ্জামানের। ওয়াকারুজ্জামান এগ্রি করলে কিন্তু মানবিক করিডোর দিত, কিন্তু সে টিকতো না। বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান টিকতে পারতেন না, উড়ে যেত। তা আমি যেটা বলতে চাই, তুমি আরাকান আর্মির জন্য তুমি কেন করিডোর চাচ্ছ? তুমি আমাকে দায়িত্ব দাও না কেন আমেরিকা, জাতিসংঘ, যে এদেরকে তুমি সেটেল করে দিয়ে আসো। আরাকানরা যদি দখল করতে পারে রোহিঙ্গা বা রাখাইন, আমরা কেন পারবো না? ইউ জাস্ট অ্যাপ্রুভ ইট। জাতিসংঘ থেকে একটা চার্টার করে দাও যে হ্যাঁ, আমরা শান্তি ফোর্স দিয়া, পিস কিপিং ফোর্স দিয়া রোহিঙ্গাদেরকে আমি তার বাসস্থানে বসায় দিয়ে আসবো। ওখানে তো মায়ানমার গভর্নমেন্ট ফাংশন। এখানে তিনটা পার্ট হয়ে যাবে, একটা ইন্ডিয়ান পার্ট, একটা চাইনিজ পার্ট, একটা বাংলাদেশ পার্ট। ভাই আপনাকে আমেরিকানরা আমরা চেয়েছিলাম আপনি আমার সঙ্গে থাকলেন না। ওকে এই যে আছে না, এই যে কথা আছে ভুট্টো কথা রাখলেন, এই যে সাহেব আমার কথা শুনলেন না, ভুট্টো কথা শুনলেন। আপনি যদি আমাকে সাহায্যটা করতেন, তাহলে তো আজকে আমার আরাকান সমস্যাগুলো, আমার রোহিঙ্গা সমস্যা সমাধান হয়ে যেত। ভাই একটু যদি আমি যদি বলছি ভাই, আমেরিকার প্রতি আমার রাগ না, আমেরিকানদের প্রতি আমার অভিমান। আমার সমস্যা একটা জায়গায়, আমার অভিমান। আমি আমেরিকার ইন্টারেস্ট প্রোটেক্ট করতে চাই। আমি জানি তার কাছ থেকে আমি অনেক বেশি বেনিফিট পেতে পারবো, যেটা ইন্ডিয়া দিতে পারবে না, অন্য কান্ট্রি দিতে পারবে না। কিন্তু আমাকে আগায় আসতে হবে। আমার অ্যাম্বাসেডার, আমাদের এক্সিস্ট বাংলাদেশ, উই আর নো মোর সোশ্যালিস্টিক, উই আর নো মোর কমিউনিস্ট। আমরা এখন এন্টি আমেরিকান না, আমরা এখন কমিউনিস্টদের পক্ষে না, রাশিয়ার পক্ষে না, চীনের পক্ষে না, কমিউনিস্ট চীনের পক্ষে না, আমরা মুক্ত বিশ্বের পক্ষে। কাজে আপনার মাধ্যমে আমেরিকানদের কাছে আমরা অ্যাপিল করব, we want to be friend with America, not with India, not with China, not with Russia. Take us as a good friend. আমি আপনাকে একটা যে কথাটা বলি, আপনার এটা আমি সবকিছু জানি এটা যেমন বলা যাবে না, আবার আমি কিছুই জানি না এটাও বলা যাবে না। আপনাকে আমি 2-3টা কথাকে আমি একটু কারেক্ট করে দেই। আমি আপনার সাথে, আপনি যখন বলছেন ওয়াকার যদি ওই সময় হিউম্যানিটেরিয়ান করিডোরটা দিত সে টিকে থাকতো না, আমি আপনার এই কথাটাকে 360 ডিগ্রি দ্বিমতে গিয়ে আপনাকে আমি একটা কথা বলি। ওয়াকার যদি ওই মুহূর্তে হিউম্যানিটেরিয়ান করিডোরটা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বেলটা খুইলা বলতো, স্যার অল মাই লয়ালটি ইজ ইয়োর্স, আপনাকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, ওয়াকারকে তার পজিশনে রাখার আরো 3 বছরের এক্সট্রা এক্সটেনশন এবং তাকে ওখানে সার্ভাইভ করানোর জন্য সব ইকুইপমেন্ট থ্রো করা হয়েছিল। সো আপনারা কথা বললে লাভ নাই রে। 1, 2, এই খানকির ছেলে একটা, ওই যে কইছেন না ভুট্টো আমার কথা রাখলেন না, ওই মাদার চোদ বাংলাদেশের ভবিষ্যৎ দেখলো না, ওই খানকির ছেলে দেখলো আমার হাসিনাবাগে ওইখানে গেছে, আমিও ওইখানে যাব, ডিজিএফআই ওইখানে গিয়ে গো বাড়াবে, পিও দেব। আপনি কি জানেন ওই সময় ওয়াকার যদি হিউম্যানিটেরিয়ান করিডোর, আপনি কি এই মুহূর্তে অ্যাজ উই স্পিক, এই মুহূর্তে ভারতের সাথে আমাদের 15 থেকে করে ওপেন করিডোর দেওয়া, আর ওইখানে যদি একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দেয়, 2/3 অফ দ্য রোহিঙ্গা অলরেডি ওইখানে চলে যেত। এবং আরো একটা কথা, ওখানে যে প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, খালি একটা জিনিস লাগতো, এই ওয়াকার খানকির পোলা মাদার চোদ শুয়োরের বাচ্চা শুধু একটা রিস্ক নিয়ে এসে সামনে দাঁড়ায়া বলবে, স্যার হিয়ার ইজ মাই বেল্ট, মাই লয়ালটি। আমি আর আপনি জীবনের একটা রিস্ক নিয়ে দাঁড়াইলাম, ওই কুত্তা বাচ্চা তো ফিজিক্যালি আনফিট সেনাপ্রধান হওয়ার জন্য, ফিজিক্যালি আনফিট, এডুকেশনালি আনফিট, সাইকোলজিক্যালি আনফিট ওই খানকির পোলা।
এই কথাটা কইতে পারে না যে স্যার আমি আর আপনি জীবনের একটা রিস্ক নিয়ে একটু ট্রাই করে দেখি। ইউনূস সাহেব কিন্তু রিস্ক নেওয়ার জন্য তৈরি ছিল, সে নিতে পারে নাই। মাদার চোদর কুত্তার বাচ্চা কয়ে ফেলাইলো নো করিডর টু এনিবডি, অথচ ওর মায়ের লাইনরা আর ওর বউয়ের লাইনরা তার বসাইয়া করিডর খুলে দিয়া করে দেওয়ার জন্য বসে রয়েছে ইন্ডিয়ার কাছে, যায় না কেউ। তো আপনার কথাকে আমি একটা কথা আমি বলবো, প্রথমে আমেরিকান ফরেন পলিসি এক্সিকিউশনের ক্ষেত্রে এনগেজমেন্ট, ডি এনগেজমেন্ট, রি এনগেজমেন্ট, এগুলো ভাই একটা কথা খালি বইতে পড়ি না, যারা এগুলোর লগে ইনভলভ থাকে দুই চারজনের সাথে দুই এক কাপ খাইতো রে ভাই। এবং ওগুলা যখন কথাগুলো বলতে যায়, এক কাজ আমি কখনো করি না, ছবি তোলার ডিপ্লোমেসিতে আমি বিশ্বাস করি না, ছবি তোলার মায়ের বাপ আমি এগুলো করি না। আপনি ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিতেছেন ভাই, আমি যেই সময় ডোনাল্ড ট্রাম্পের লগে কথা কইছি আর দেখা করছি, ওই সময় আমেরিকা বাংলাদেশিরা ডোনাল্ড ট্রাম্পের নামও জানে না। দেখছি তো রে ভাই, ওগুলো করে কি হবে, কোনো লাভ নাই। ওই আপনি দেখছেন $50 দিলে ছবি তোলা যায়, ভাই আপনি বেশি কয়া ফলাইছেন। আমি $25 দিয়ে ছবি তোলার বহু সুযোগ হয়েছে, জানি তো। আপনার মনে নাই এরশাদ সাহেব আমেরিকায় আইসা জাতিসংঘে ওইখানে ছবি করাইছে, টাইম ম্যাগাজিনে ভুয়া পোস্টার করানোর জন্য $3,500 দিচ্ছে না, ওই $3,500 জায়গায় $1,00,000 দিচ্ছে টাইম ম্যাগাজিনের একটা কভার ছাপানোর জন্য। ভাই এগুলো দেখছি, চোখে দেখা, ভণ্ডামি করে কোনো লাভ নাই। এখন আর একটা কথা আপনাদেরকে আমি বলি, বাংলাদেশে কিছু সস্তা কথাবার্তা আছে, ওই কি করে, ওই যে কি যেন কতগুলো ফকাট আছে টক শো করে, এরা বাংলাদেশে খুব বিখ্যাত। খালেদ কি উদ্দিন না যেন কি একটা আছে, ওকে, তারপরে আরো কতগুলা চোদনা মদনা এরা আছে। এরা পলিসির উপরে কথা কইলে 2 মিনিট টিকবে না পলিসির উপর। আর একটা কথা, যদি শুনে যে কমিশন ইন্টারভিউ করবে, ওদের ভাই সব ওই 8 মাসে প্রেগনেন্ট মহিলাদের যেভাবে প্রসব না ওদের, যে কমিশনের কথা শুনে ভাই আমার টাইম হয়ে গেছে গা, আমি এখন বাচ্চার জন্ম দিই, ওদের অবস্থা এই দাঁড়ায়। তো এখন একটা বিষয় যে কথাগুলো বলছি, আমি আমার বোন নীরা সাক্ষী, আমি এক কংগ্রেসম্যান যাই না এক জায়গায় ঢুকাইলাম, নাম বললাম না, তারে কইলাম আমার এইটা 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 দরকার, কারণ ওই মহিলা ছিল, ওই কংগ্রেসম্যান ছিল। ভাই আমেরিকান কংগ্রেসের যদি ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান থাকে, আপনি জানেন কতটা পাওয়ারফুল। আমরা তো আপনার তো ওই ফরেন রিলেশনশিপের জ্যাক শুমারের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু সে তো আমাদেরকে পাত্তা দিল না। এখন একটা হাসির কথা শুনেন, চাক শুমার ফরেন পলিসিতে কোনোদিনই ভালো ছিল না, আর ওই ফরেন পলিসিতে কিচ্ছু ছিল না, কিন্তু সে বাংলাদেশের মানুষের কাছে ভগবান বানাইছে। কতগুলা গরু, গোলাম মেরাজ নামের এক গান্ডু আছে, এরা বাংলাদেশে গিয়ে কাগজ দিয়া ব্যবসা করাইছে। হ্যাঁ, তাহলে জ্যাকব ভাই একটা কথা বলি, আমরা কতগুলা ইকুইলিব্রিয়ামে আছে, অনেক যে শূন্য ভাসে না, কেন ভাসে? হেলিকপ্টার বা আপনার ড্রোন ভাসে না, কত কত ইকুইলিব্রিয়াম মেনটেন করা হয়। ওকে আক্তার ভাই, বর্তমানে যে গভর্নমেন্ট আছে ভাই, বর্তমানে যে গভর্নমেন্ট আছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, এখানে ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেছে। চায়না, আমেরিকা, ইন্ডিয়া মেনটেনিং দিস ইকুইলিব্রিয়াম উইথ দ্য ইসলামিক স্টেট অলসো। ফলে এখানে মেইন খুঁটিটা আসতেছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে, বিকজ হি ইজ আর্মিকে ইউনাইটেড রাখতে পারছে গত এই 3-4 বছর, বাংলাদেশে কোনো কন্ট্রোল হয় নাই। আমি যেটা মনে করি, আমার যেটা ধারণা, এই ইকুইলিব্রিয়ামটা আরো 4 বছর 5 বছর চলবে। ওকে আক্তার ভাই আপনি কনক্লুড করেন, আমি এখনই যাব, বাইরে যাব, আপনি কনক্লুড করেন, এবং আমি আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10:30টার সময় আমরা এই সাবজেক্টটাকে কন্টিনিউ করব। আগামীকালকে আমরা এটা নিয়ে কথা বলবো। আজকের আলোচনাটাকে আপনি কনক্লুড করেন দয়া করে, আমি বেরিয়ে যাব। ওকে, ধন্যবাদ ভাইয়া। কনক্লুড করার কিছু নেই, আজকে আমরা যে আলোচনা করলাম, এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের নেইবার ইন্ডিয়া
দে আর নট আওয়ার ফ্রেন্ডস বাট দে আর আওয়ার নেইবার। আমি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে পারি, ইন্ডিয়ার বর্ডার ডিসপিউট করতে পারি, কিন্তু আমার সেই শক্তি সামরিক শক্তি নাই, কিন্তু আমার জনশক্তি আছে। আমার এই দেশের 20 কোটি মানুষের প্রায় 3 কোটি যুবক আছে, যাদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি। আমি আপনার কাছে লেখা পাঠাইছি গতকাল পরশুদিন, আমাদের ডিফেন্স বাজেটটা কি করে আমরা এটাকে আরো সাপোর্ট করতে পারি। এই ডিফেন্স বাজেটের জন্য আমি কোনো বিশ্বের কাছে কোনো অস্ত্র চাচ্ছি না, কোনো মারণাস্ত্র চাচ্ছি না, অ্যাটম বোমা চাচ্ছি না। আমি চাচ্ছি আমার এই যুব শক্তিকে 2 বছরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে হাই স্কিল ওয়ার্কার তৈরি করতে দিতে, এবং যারা আমার ডিফেন্সের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হবে। উই আর নট অ্যাগ্রেসর, আমরা কাউকে আক্রমণ করব না, কিন্তু আমরা আমাদেরকে অবশ্যই ডিফেন্ড করব। এবং তার জন্য আমি মনে করি আমাদের প্রতি বছর অন্তত 2 লক্ষ থেকে 3 লক্ষ যুবকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ, পুরুষ এবং মহিলাদেরকে সিভিল ডিফেন্স প্রশিক্ষণ দিয়ে 2 বছর কম্পালসারি মিলিটারি সার্ভিস তৈরি করে তাদেরকে আন্তর্জাতিক শ্রমবাজারে তাদেরকে পাঠানো হোক। আমার এডুকেশন লেভেলটা সেভাবে তৈরি করা হোক। আমরা এইবারে ডিফেন্স বাজেটে আমরা সেটা দেখতে চাই। আমরা এখানে আমেরিকার সাহায্য চাই। আমরা আপনাদেরকে 3টা জিনিস দিব। আমি আপনাদেরকে গুড গার্মেন্টস দিব, আমি আপনাদেরকে গুড ফিশ দিব, আমি আপনাদেরকে আরো ভালো পটেনশিয়াল ফুড দিব। আপনি শুধু আমাকে আপনার মার্কেট যে সাপ্লাস হুইট আছে, আপনার মার্কেটে যে সয়া আছে, আপনার যে কটন আছে, আপনি এগুলো আমার সঙ্গে ডাইরেক্ট বিজনেস করেন। আপনি এখানে কিভাবে আমেরিকান এক্সপোর্ট বাংলাদেশে বাড়ানো যায়, এটার জন্য বড় হিন্টারেস্ট হলো ডিস্টেন্স। আমেরিকানরা ক্যান সাবসিডাইজ দিস, সাবসিডি প্রোভাইড সাবসিডি ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাকে কমানোর জন্য, খরচটা কমানোর জন্য আমেরিকানদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনি বলছেন আমরা আমেরিকা চাই না, আমি আপনার মাধ্যমে আজকে বলছি আমরা 3টি বিষয়ে আমরা ভ্যালু এডিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে করতে চাই। একটা হলো ক্যাটেল ফুড, পোল্ট্রি ফুডের জন্য সয়াবিন চাই, আপনার কাছ থেকে আমি ওই হুইট চাই, ভুট্টা চাই। আমরা এই ভুট্টার থেকে, হুইট থেকে আমরা পাউডার করে আটা বানাইয়া, ভুট্টা আটা বানাইয়া আমরা চায়না বেচতে চাই, রাশিয়া বেচতে চাই, ইউরোপে বেচতে চাই, এমনকি মধ্যপ্রাচ্যে বেচতে চাই। দিস ক্যান বি ভেরি গুড হাব। আমি আপনার মাধ্যমে আমেরিকান ব্যবসায়ীদের কাছে, আমেরিকান সরকারের কাছে আমরা এই ধরনের একটা প্যাকেজ ডিল চাই। আমাদেরকে আপনারা ধমকায়েন না, আমাদেরকে ইন্ডিয়ার দিকে ঠেলে দিয়েন না। আপনি আমাকে যত হুমকি দেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে আমাকে ইউক্রেনের মতো রাস্তায় ফালাইয়া দিয়া ইউক্রেনের মতো কোটি কোটি টাকা বিল আমি দিতে পারবো না। সৌদি আরবকে এন্টি ইসরায়েল বানায় দিয়া আপনি সৌদি আরবকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা নিয়ে নেবেন, আমি তো দিতে পারবো না। আপনি বলেছিলেন প্যালেস্তাইনের পক্ষে আমি না, কারণ যদি সেই 1940 সনে সেই সমস্যার সমাধান হয়ে যেত, সেটেলমেন্ট রিসেটেলমেন্ট সারা বিশ্বে হয়, মধ্যপ্রাচ্যে এনাফ জায়গা ছিল ইসরায়েলিদেরকে সেটেল করার জন্য, কিন্তু সেটা মেনে নেন নাই। কিন্তু ঠেকাইতে পারছেন যে এই সমস্যাটার সমাধান 50 বছর আগে হইতে পারতো, 60 বছর আগে হইতে পারতো, সেটা ঠিক আছে। আমি প্যালেস্তাইনের পক্ষে না, আমি হামাসের পক্ষে না, কিন্তু আমি ওই যে সমস্ত হামাসবাসী, যে মুসলমান হোক আর হিন্দু বৌদ্ধ হোক বা ওখানকার খ্রিস্টান হোক, যারা মারা যাচ্ছে, যারা সাফার করতেছে, আমি তাদের পক্ষে। এই সাফারিং বন্ধ করেন, এই প্রজন্মকে রক্ষা করেন। আপনি রাজনৈতিকটাকে বর্বরতে নিয়ে যান না, রাজনৈতিক সমাধানগুলো দেন, আপনি বর্বরতে নিয়ে যান না। আজকে সেটা বর্বর চলে গেছে, আমেরিকানদের কাছে আশা করা যায় না। আজকে ইরানের সমস্যার সমাধান করেন, কিন্তু নট বাই ওয়ার, নট বাই ডিক্টেটিং ওয়ার। আপনি এখানে প্র্যাগম্যাটিক কিছু করেন। উই ওয়ান্ট টু বি উইথ ইউ। আমরা জানি এই যুদ্ধের জন্য শুধু আমেরিকা একা দায়ী না, তার চেয়ে বেশি দায়ী ইরান। কিন্তু তারপরে আমেরিকার একটা দায়িত্ব ছিল, সে বড় মোড়ল। কাজে এখানে তার সাফার করতেছি আমরা, এই বাংলাদেশের 20 কোটি মানুষ সাফার করতেছে। এই জন্য আমরা কিন্তু আমেরিকাকে দায়ী করি। আমার দেশের চিড়িয়াখানায় একটি মহিষের নাম হবে ডোনাল্ড ট্রাম্প, এটা আমরা ভালো মনে করি না, এটা আমরা ভালো চোখে দেখি না। এটা আমার বন্ধু রাষ্ট্রের প্রতি অবমাননা করা হচ্ছে। কাজে আমি এটার সঙ্গে নাই, কিন্তু পাশাপাশি আমাকে বুঝতে হবে এই সেন্টিমেন্টটা কেন গ্রো করতেছে। আজকে ভারত পুশিন করতেছে, আজকে জাতিসংঘ কিছু বলতেছে না।
এটা কার ব্যর্থতা? আমি জানি খলিল সাহেব ইউ গুড ফ্রেন্ড অফ ইয়োর্স, বাট তার ব্যর্থতার কারণে আমি কেন সাফার করব? টেল হিম টু শো সাম সাকসেস। উনি সাকসেস হয়েছেন আজকে প্রেসিডেন্ট হওয়ার জন্য, উনি তো ওনার নিজের হাসিল করেছেন। এখন বাংলাদেশের জন্য কিছু করেন। গতকালকে আমি আইটেম ওয়াইজ বলেছি আপনাকে, I want to see a successful president of জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলি, জেনারেল অ্যাসেম্বলি, GA, UNGA. I want to congratulate him. I want to welcome him. Even I want to make him statesman next time to come to Bangladesh. He can be the good tools to our Prime Minister. Tariq Rahman has given him the chance. Tariq Rahman তো আমাকে চান্স দেয় নাই। আমি গত 18 বছর রাজনীতি করে তো আমি সেই চান্স পাই না। আমি খলিলতে কম বুঝি না, কম জানি। আমি ষড়যন্ত্র করি নাই। আমরা কিন্তু কম বুঝি, কিন্তু ষড়যন্ত্র করি নাই, তেলবাজি করি নাই, চাটুকারিতা করি নাই। কাজে আপনার মাধ্যমে মিল্টন ভাই অনুরোধ করব, পারফর্ম করতে দেন। আমি জানি আপনার এখানে কথা বলে যদি আমি বেফাস কথা বলি, ফালতু কথা বলি, আমার কথা যদি মানুষ গ্রহণ না করে, আপনি আমাকে ডাকবেন না, আপনি আমাকে দয়া করবেন না। কিন্তু আপনার দর্শকদের কাছে যদি আমি পারফর্ম করতে পারি, আমাকে কেন ডাকবেন? ইটস মাই রাইট। If I can speak, then why you not give me the platform? It is my right. এটা আমাকে দয়া করতেছেন না আপনি। কাজে আমি যদি আমার রাষ্ট্রকে যদি প্রতিনিধিত্ব করতে পারি, আমি যদি আমার জনগণকে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি কেন পারবো না? আমাকে মেম্বার অফ পার্লামেন্ট হইতে হবে এমন কথা নাই। I can speak, I can talk, I can discuss, I can negotiate. Let's sit down, let's see what the problem lies with. কাজে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি ধন্যবাদ। এই কথাগুলো বলতে পেরেছি, বিশ্ববাসী জানো, বাঙালি যে যেখানে জানো, আমাদের দেশে লট অফ এডুকেটেড লোক আছে, জ্ঞানী গুণী বুদ্ধিমান আছে, বাট আনফরচুনেটলি পারফর্মার নাই। উই নিড এ পারফর্মার। আর্জেন্টিনার 11 জন প্লেয়ারে পারফর্মার না, মেক্সিকোর 11 জন প্লেয়ারে পারফর্ম না, সেঞ্চুরি সবাই করে না। টিমটাকে লিড করে, টিমটাকে জয়ের পথে নিয়ে যায় একজন বা দুইজন। কাজে বাংলাদেশটাকে জয়ী করতে হলে উই নিড এ রাইট টাইপ অফ লিডার, রাইট টাইম। আমরা তারেক রহমান সাহেবকে শক্তিশালী করতে চাই। ওনার কাছে আবারও বিনীত অনুরোধ করব, আপনি অনতি বিলম্বে যত তাড়াতাড়ি পারেন জাতীয় সরকার গঠন করেন। এছাড়া আপনার সামনে কোনো বিকল্প নাই। আপনি আমার প্রতি অংশ দিতে পারেন। এই বাজেট অধিবেশনের পরে সালাউদ্দিন গাড়ি নিয়েও ঢাকা শহরে ঘুরতে পারবে না। এই বাজেটের পরে সালাউদ্দিন পুলিশ নিয়েও যদি ঢাকা শহরে ঘুরে, তার উপরে মানুষ চাপাইয়া পড়বে। তাহলে তো শেখ হাসিনা থাকতে পারতো। পুলিশ দিয়ে যদি রাখা যায় গভর্নমেন্টকে, তাহলে শেখ হাসিনা থাকতে পারতো। এই ডেঞ্জারাস গেম করেন না। আমাকে পানিশমেন্ট দিতে পারেন, আমি তো এই যে ক্যান্টনমেন্টে এগুলো বলবো না, অনেক কিছু করতেছেন আমি জানি। কাজে আজকে আমার বলতে হবে না, এই জনগণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে রাস্তায় পুলিশ নিয়েও চলতে দিবে না। জাস্ট ওয়েট টিল দ্য বাজেট। বাজেটের পরে দেখেন আপনি কি হয়। আপনি জনগণের ট্যাক্স বাড়ায় দিবেন, এটা বাড়ায় দিবেন, আপনি 6 লক্ষ কোটি টাকা স্বপ্ন দেখাচ্ছেন, জনগণের পকেট থেকে কাইটা 6 লক্ষ টাকা দিয়ে আপনি দেশের বাজেট করবেন। এই 6 লক্ষ টাকা কে দিবে আপনাকে? কোথেকে আপনি আনবেন? কাজে আপনি যে বলেন না অর্থমন্ত্রী কথা, সে অর্থমন্ত্রীকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারেক রহমান সাহেবকে মানুষ বিশ্বাস করে। এখনো তারেক রহমানের প্রতি মানুষের আস্থা আছে। এখনো মনে করে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, এখনো মনে করে বেগম খালেদা জিয়ার সন্তান। সে বাংলাদেশে মানুষের সঙ্গে বিট্রে করবে না, সে বাংলাদেশে